নাটকের শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি ভকে যে তার মায়ের সাথে জেনির জন্য ঝগড়া করছিল। এখন আন্টি তো কোনোভাবেই চাইছিলেন না যে এখানে জেনির সাথে সম্পর্কে জড়াক এবং সেই সম্পর্ককে সামনে বাড়িয়ে বিয়ে করুক। তিনি এখানে শুরু থেকেই জেনির বিরুদ্ধে ছিলেন, কারণ জেনির কাছে এখানে না ছিল বড় লোকদের মতো টাকা আর না ছিল ভালো রূপ চেহারা। এই কারণে এখানে তিনি নিজের ছেলেকে জেনি থেকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। কিন্তু অন্যদিকে তো এখানে মানতে অস্বীকৃতি জানাচ্ছিল। সে তার মাকে বোঝাচ্ছিল যে দেখুন, আমি আপনাকে এখনই বলে রাখছি, জেনি এখানে একমাত্র সমাধান আমার চিকিৎসার। আপনি তো জানেনই যে আমি ঠিকঠাক ঘুমাতে পারতাম না, তার কারণে আমি এখানে শান্তিতে ঘুমাতে পারছি। আন্টির আর জেনির তো এখানে হাতাহাতি শুরু হয়ে যায়, যেখানে আন্টি জেনিকে রাগের মাথায় একটা ধাক্কা মেরে দেন আর জেনি সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর আন্টি এখানে এখন দুজনেই ভয় পেতে শুরু করে দেন। আর এখানে জেনি যখন জেগে ওঠে তখন তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো জম্বি হয়ে গেছে। সে বুঝতেই পারছিল না যে সে কোথায় আছে, কারণ কিছু সময় আগে সে নিজের কাজ করতে করতে মারা গিয়েছিল। তার মানে এখানে সে সারাদিন শুধু এবং শুধুই নিজের কাজ করতো আর উপন্যাস পড়তো, যেখানে অতিরিক্ত কাজের চাপের কারণে তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং কাজ করতে করতে সে নিজের বাড়িতে ওখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু পরে এখানে সে ওই লোকেদের নাম পড়ে বুঝতে পেরে যায় যে সে একটা উপন্যাসের ভেতরে চলে এসেছে, এমন একটা উপন্যাস যার ভেতরে আন্টি এখানে তার বিরুদ্ধে আছেন এবং তিনি নিজের ছেলের বিয়ে তার সাথে করাতে চান না। আর অন্যদিকে এখানে ভয়ের কোনো বাবা ছিল না, কারণ তার বাবার অনেক আগে একটা গাড়ি দুর্ঘটনা হয়ে গিয়েছিল, যে কারণে এখানে ভয়ের স্মৃতিভ্রম বা অ্যামনেসিয়া হয়ে গিয়েছিল। কিন্তু জেনির জীবনে আসার কারণে এখানে ভয়ের ঘুমানোর সময়সূচিও অনেক ভালো হয়ে গিয়েছিল, সেজন্যই এখানে সে জেনিকে এতখানি পছন্দ করত। কিন্তু যাই হয়ে যাক না কেন, আন্টি কখনোই এখানে জেনিকে মেনে নিতে পারবেন না। আর অন্যদিকে এখানে জেনি নিজেকে আয়নাতে দেখে চমকে যায়, কারণ সে জানতো যে সে কতটা স্লিম, সুন্দর আর কিউট দেখতে ছিল। আর বর্তমানে তো সে এখানে কেবলই একটু মোটা বা চব্বিযুক্ত দেখা যাচ্ছে। তার এখানে উপন্যাসের ডেনির জন্য খুব খারাপ লাগতে শুরু করে দেয় যে না জানি এখানে বেচারি কতখানি মানসিক চাপের মধ্যে কাজ করতো যে নিজের ওপরই খেয়াল রাখতে ভুলে গিয়েছিল। কিন্তু কোনো ব্যাপার না, এখন যখন আমি এই উপন্যাসে চলে এসেছি তখন আমি এখানে এই ডেনিকে দেখাবো যে স্লিম আর সুন্দর হওয়া কাকে বলে এবং এখন থেকে নিজের জীবন কোনো আক্ষেপ ছাড়াই বাঁচবো। আর এখানে সে চিৎকার করতে শুরু করে দেয় যে এখন তো আমি আমার ওজন কমিয়েই ছাড়বো। আর সে যখনই এটা বলে সে এখানে একটা অন্যরকম দুনিয়ায় পৌঁছে যায়। এখন তার এমন মনে হতে শুরু করে দেয় যে হয়তো সে ঘুমাচ্ছে আর সে স্বপ্ন দেখছে, কারণ একসাথে এখানে এত সব কিছু কিভাবে হতে পারে। কিন্তু বর্তমানে এখানে যেখানে সে স্থানান্তরিত হয়েছিল সেখানে আমরা উপন্যাসের হোস্টকে দেখতে পাই যে এখানে জেনিকে তার কাজ বা টাস্ক বুঝিয়ে বলছিল। এখন জেনির কাছে এখানে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে এবং জেনিকে এখানে 10 দিনের সময় দেওয়া হবে, যার মধ্যে এখানে জেনি তার সম্পর্ককে সামনে বাড়াবে। আর হ্যাঁ, সম্পর্ক সামনে বাড়ানোই তার আসল কাজ নয়, তার আসল কাজ হলো ওই ব্যক্তির ঘুমানোর সময়সূচি ঠিক করা, তাকে আবার আগের মতো বানিয়ে দেওয়া। জেনি বলে যে এটা কেমন কাজ, আমি তো অনেক উপন্যাস দেখেছি, নাটক দেখেছি যেখানে মানুষ উপন্যাসের ভেতরে যায়, ছোট নাটকে যায় যাতে তারা এখানে ভালোবাসা তৈরি করতে পারে, নিজেদের মিশন পূরণ করতে পারে, কিন্তু মানুষের ঘুম কেন আমি ঠিক করব এমনটা বলে সেখানে সে এই বিষয়ের সম্পূর্ণ বিরুদ্ধে চলে যায়। হোস্ট বলে যে ঠিক আছে, তুমি যদি করতে না চাও তাহলে তো আমাদের এখানে তোমাকে এই সিস্টেম থেকে বের করে দিতে হবে। আর এটা শুনতেই এখানে জেনি ভয় পেতে শুরু করে দেয় যে যদি সে এই উপন্যাস থেকে বের হয়ে যায় তাহলে বাইরের দুনিয়ায় তো এখানে তার কোনো অস্তিত্বই থাকবে না, কারণ তাদের সবার জন্য তো সে ইতিমধ্যেই এখানে মারা গেছে। সে সিস্টেমের কাছে এখানে ক্ষমা চাইতে শুরু করে দেয় আর অনেক অনুরোধ করে। সিস্টেম বলে যে হ্যাঁ, এখন যখন তুমি হ্যাঁ বলছোই তাহলে তো আমাদের এখানে কাজ শুরু করে দেওয়া উচিত। আর অন্যদিকে আমরা এখানে বর্তমানে ফিরে আসি, যেখানে এখন তার মিশন হয়ে যায় যে সবার আগে তো সে নিজের ওজন কমাবে, আর দ্বিতীয়ত একই সাথে এখানে সে মিশনের ওপরও পুরো খেয়াল রাখবে। ওদিকে অন্যদিকে এখানে আন্টির চিৎকার করা শুরু হয়ে যায় যে এটা কি, তুমি তো এখানে কিছু বেশি মাথায় চড়ে বসছো, রোগা হয়ে এখানে আমার ছেলেকে পটাতে চাওয়ার চেষ্টা করছো। দেখো মেয়ে, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি যে এমনটা কিছু হওয়ার নয় এবং এখানে তুমি আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। জেনি বলতে শুরু করে দেয় যে এমন তো কোনো কথাই নয়, শুধু আপনি এই উপন্যাসে এভাবে ভাবছেন, ওই মুহূর্তে তো আমি আর কি বা করতে পারি। জেনির এতক্ষণে মনে পড়ে যায় যে এখানে তার কাছে ক্ষমতা আছে কাউকে ঘুম পাড়িয়ে দেওয়ার, সেজন্যই এখানে সে ভয়ের কাছে যায় আর তার কানে কিছু একটা ফিসফিস করে বলে, যার পর সেখানেই তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে। আর আন্টি এখানে ভয় পেতে শুরু করে দেন যে এটা তুমি কি করে দিলে আমার ছেলের সাথে। জেনি বলতে লাগে যে আপনি ভয় পাচ্ছেন কেন, আমি তো এখন তাকে এখানে একটা গভীর ঘুমে পাঠাতে চেয়েছিলাম, আর কিছুই হয়নি। আর ততক্ষণে এখানে জেনির নিজের মা চলে আসেন, আর জেনিও কাহিনীর সূত্র অনুযায়ী জানতো যে উনি তার মা। জেনির মায়ের এখানে রাগ এসে যায়, তিনি বলেন যে এখনই এখানে ভয়ের মায়ের কাছে ক্ষমা চাও, অন্যথায় আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। একটা কাজ তোমার দ্বারা ঠিকঠাক হয় না, কোনো কাজের তো কাজ নেই, কাজ নষ্ট করে দিয়ে চলে আসো। জেনি জানতো যে তার মা কতখানি বিরক্তিকর আর খিটখিটে মেজাজের। তিনি তো এখানে তার আসল মা বলেও মনে হতো না, কারণ যখনই দেখো তখনই তিনি কোনো না কোনো কারণে জেনির ওপর চিৎকার করতেই থাকেন।
আর যখন আমরা এখানে দেখি ভয়ের মাকে, যিনি জেনিকে অনেক বকাঝকা করছিলেন, তিনি বলেন যে দেখো জেনি, আমি তোমার মতো মেয়েদের খুব ভালো করেই চিনি, সেজন্য আমি তোমাকে জানিয়ে দিতে চাই যে আমার ছেলেকে পটানোর চেষ্টা একদমই করবে না। জেনি মনে মনে এখানে ভাবছিল যে হ্যাঁ, যদি সিস্টেম আমাকে না বলতো তাহলে আমি এই মায়ের আঁচল ধরে থাকা ছেলের পেছনে কেন পড়তাম। এখন সে জানতো যে সে এখানে তার মাকে উল্টো জবাব দিতে পারবে না, সেজন্য সে বলে যে হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি জানি যে আমি 1 নম্বরের অলস অপদার্থ, আমি তো এখানে ভয়ের যোগ্যই নই। এটা শুনে আন্টি বলেন যে খুব ভালো কথা, তুমি এখানে নিজের যোগ্যতা খুব ভালো করেই জানো। আর অন্যদিকে এখানে ভ আস্তে আস্তে জ্ঞান ফিরে পেতে শুরু করে, যেখানে সে নিজের মায়ের ওপরই চিৎকার করে যে শেষ পর্যন্ত আপনি এত কেন চিৎকার করছেন, আপনার কারণে এখানে আমার ঘুম ভেঙে গেল। আন্টি বলেন যে আরে আমি তো সবকিছু এখানে তোমার জন্যই করছি। ভয়ের এখানে একটা ফ্লাইট ছিল যেখানে সে জেনির সাথেই যাওয়ার কথা ছিল, সুতরাং সে তাকে নিজের সাথে চলার জন্য বলে। জেনি সেখান থেকে ভকে নিয়ে যেতে লাগে। আর জেনির মা এখানে মনে মনে ভাবছিলেন যে কিছু একটা করে এখানে তাদের জেনির ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে, তার মানে এখানে জেনির জন্য জাস্ট একটা ধনী বয়ফ্রেন্ড বেছে নিতে হবে। এমনটা ভেবে তিনি আন্টির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যান। তারা এখানে ফ্লাইটের ভেতরে বসতে শুরু করে দেয়, যেখানে আসতেই সে বসে পড়ে এবং জেনিকে এখানে সে ইতিমধ্যেই বলে দেয় যে দেখো, আমার কোনো ধরনের বিরক্তি বা ডিস্টারবেন্স চাই না, সেজন্য তুমি যদি নিজের আসন বা সিট পরিবর্তন করে নাও তাহলে বেশি ভালো হবে, আমি কোনো বিরক্তি ছাড়াই এখানে ঘুমাতে পারবো। আর অন্যদিকে এখানে কিছু মেয়ে ছিল, যেমনই তারা ভকে দেখেছিল তারা তো তার প্রশংসা করতে শুরু করে দেয়, কিন্তু যখন এখানে তারা জেনিকে ভয়ের সাথে দেখে তখন তারা এখানে জেনির স্থূলতা বা মোটা শরীর নিয়ে মজা ওড়াতে শুরু করে দেয় এবং আন্দাজ করা শুরু করে দেয় যে এত সুন্দর ছেলের এমন মোটা গার্লফ্রেন্ড কিভাবে হতে পারে, না জানি এখানে এই ছেলে এই মেয়ের মধ্যে কি বা দেখেছে। এমনটা বলে তো তারা এখানে তার অপমান করতে শুরু করে দেয়। আর এই জেনি সাধারণ জেনির মতো চুপচাপ থাকে না, সে তো এখানে তাদের মুখে মুখে জবাব দিয়ে দেয় যে দেখো, তোমরা এখানে সবাই এতখানি রোগা যে আমি একটা ফু দেবো তো এখনই উড়ে যাবে। আর এমনিতেও এখানে মনের ভালোত্ব দেখা যায়, শরীরের সৌন্দর্য দেখা যায় না, সুতরাং তোমরা মুখ না খুললেই বেশি ভালো হবে, কারণ এই প্রতিযোগিতায় তোমরা নিশ্চিতভাবেই হেরে যাবে। এমনটা বলে এখানে সে তাদের মুখ বন্ধ করিয়ে দেয়। এই সব কিছু দেখে ভা অবাক হয়ে যায় যে জেনি কবে থেকে এত কথা বলা শুরু করলো। অন্যদিকে জেনি এখানে ভকে বলে যে তুমি চিন্তা করো না, এমনিতেও এখানে আমি যে সিট বুক করেছি তা আমাদের পাশাপাশি নয়, দূরে দূরে, সুতরাং তুমি যতক্ষণ চাও ঘুমাতে পারো। এমনটা বলে সেখানে সে বসতে শুরু করে দেয়। ভয় এখানে চিন্তায় পড়ে যায় যে এটা কি, জেনি তো সবসময় আমার পেছনে পেছনে ঘুরতো, এখন হঠাৎ করে এখানে সে দূরত্ব কেন বজায় রাখছে। আর জেনির পাশের সিটে যে ব্যক্তি বসেছিল তার নাম ছিল কিম। সে কিমকে দেখেই এখানে তার উপর ক্রাশ খেয়ে যায়। যেমনই এখানে সে তার সুন্দর চেহারার দিকে তাকিয়েছিল ততক্ষণে সেখানে হোস্ট চলে আসে, যে জেনিকে জানায় যে এখন এই পাশের যাত্রী তোমার 2 নম্বর লক্ষ্য। জেনি বলে যে 2 নম্বর লক্ষ্য, এখন কি একদিনে আমাকে একেও ঘুম পাড়িয়ে দিতে হবে? হোস্ট বলে যে এমন তো কোনো কথা নয়। জেনি এখানে তার কোট খেয়াল করে, স্যুট খেয়াল করে, ঘড়ি খেয়াল করে এবং সব জিনিস খেয়াল করে, আর সবকিছুই এখানে একদম দামি এবং বিলাসবহুল ব্র্যান্ডের ছিল। তারপরে এখানে সে কিমের একটা বিবরণ দিতে শুরু করে, আর তখন জেনি জানতে পারে যে এ তো সবচেয়ে ধনী ব্যক্তি। আর এখানে জেনিকে 30 দিনের সময় দেওয়া হয়। এই 30 দিনে এখানে জেনিকে তার ঘুমানোর সময়সূচি ঠিক করতে হবে, তাকে একটা নিরাপত্তার অনুভূতি দিতে হবে। জেনি বলে যে তার মানে কি আমাকে এখানে একসাথে এতগুলো কাজ করতে হবে, আমি তো মাত্রই এর ঘুমানোর সময়সূচি দেখছি। হোস্ট এখানে তাকে বোঝাতে শুরু করে দেয় যে দেখো, একটা সময় তোমাকে একটা কাজ দেওয়া হবে, কিন্তু তার সাথে সাথে তোমাকে একাধিক কাজের ওপরও পাশাপাশি কাজ তো করতেই হবে, এভাবেই সিস্টেম চলে। আর বর্তমানে এখানে কিমের অগ্রগতির হার বা প্রোগ্রেসিভ পার্সেন্টেজ শূন্যতে আছে, তুমি তো শুরু করবে, তারপরে এখানে শুরু হয়ে যাবে প্রোগ্রেসিভ পার্সেন্টেজ। এখন এখানে জেনি চিন্তায় পড়ে যায় যে এ এত ধনী মানুষ, তার এখানে বিলাসবহুল ব্র্যান্ডকে নিয়ে কোনো ধারণাও নেই, তাহলে সে তার সাথে কথাও কিভাবে বলবে, হাই হ্যালো কিভাবে করবে? কারণ প্রায়শই এমনটা হয় যে ধনী লোকেরা এখানে তাদের চেয়ে নিচু ক্লাসের মানুষের সাথে হাই হ্যালো পর্যন্ত করে না, সে ভাবছিল। কিন্তু অন্যদিকে এখানে কিম ছিল যে এখানে জেনির শরীরের সুগন্ধ বা ফ্রেগ্রেন্সে আকর্ষিত হচ্ছিল। সে না জানি কেন এখানে ওই সুগন্ধে খুব আরামদায়ক অনুভব করছিল এবং সে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এই জিনিস দেখে তো এখানে জেনি চমকে যায় যে এমনটা কিভাবে সম্ভব। আর হোস্ট এসে এখানে জেনিকে জানাচ্ছিল যে তার পার্সেন্টেজ এখন এখানে 5 হয়ে গেছে, যার মানে যদি এমনটা চলতে থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি নিজের অগ্রগতির পার্সেন্টেজ 100 করে ফেলবে। আর এতক্ষণে এখানে প্রবেশ ঘটে শিয়ার, যেখানে যেমনই শিয়া আসে আর নিজের ভাই কিমকে অন্য কোনো মেয়ের কাঁধে মাথা রেখে ঘুমাতে দেখে সে চমকে যায়। প্রথম চমকে যাওয়ার মতো বিষয় এটাই ছিল যে তার ভাই শান্তিতে ঘুমাতে
পারছে। আর দ্বিতীয় চমকে যাওয়ার মতো বিষয় এটা ছিল যে তাও আবার একটা মেয়ের পাশে। সে তখনই এখানে ছবি তুলে নিজের বাড়িতে পাঠিয়ে দেয় এবং সবাইকে ফোন করে এখানে এই কথা বলতে শুরু করে দেয়। এখন এখানে তার কথাগুলো শুনে নেয়, সুতরাং সে এক ঝটকায় তখনই এখানে পেছনে তাকায় এবং তার তো এখানে মনই ভেঙে যায়। সে এখানে রেগে যায় এবং সে জেনির ওপর এখানে চিৎকার করতে শুরু করে দেয় যে তুমি এভাবে আমার সাথে প্রতারণা করতে পারো না, এখনই তার মাথা নিজের কাঁধ থেকে সরাও। জেনি এখানে তাকে অবহেলা করে আর কানে এখানে একটা ফিসফিসানি দিয়ে দেয়। অন্যদিকে এখানে শিয়াভকে থামাচ্ছিল। সে তাকে বারণ করে যে দয়া করে আমার ভাই এত সময় পর ঠিকঠাক ঘুমাতে পেরেছে, তাকে জাগিও না, তার ঘুম ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এমনিতেও সে খুব কম ঘুমায়। সে বলে যে এভাবে কিভাবে, আমার যা ইচ্ছে হবে সেটাই হবে। আর এমনিতেও এই মেয়ে আমার বাড়ির কাজের মেয়ে, আমি এর মালিক, যেভাবে আমি তাকে বলবো সে তেমনই করবে। এভাবে বলে এখানে সে জেনিকে আদেশ দিতে শুরু করে দেয়, যেখানে জেনির রাগ আসে যে আমাকে তো এমন ভাবে ব্যবহার করছে যেন আমি এর ব্যক্তিগত সম্পত্তি, কাজের মেয়ে বা মেড, তার মা নই যে 24 ঘন্টা এর সাথে থাকবো। সুতরাং সে বলে ভকে যে দেখো এখানে যে মানুষটি আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে সে কিম পরিবারের লোক। বিশ্বাস না হলে তুমি এই দুজনের ব্যাজ দেখতে পারো। আর এখন তুমি বলো, যদি কিম পরিবারের কোনো সদস্যকে আমি অসন্তুষ্ট বা অফেন্ড করি তাহলে তোমার কি মনে হয় না যে আমি এখানে শাস্তি পেতে পারি? কিন্তু যদি হ্যাঁ তোমার মধ্যে এত সাহস থাকে তাহলে তুমি এর মাথা সরিয়ে দাও। সে এখানে দেখতে লাগে ওই প্রতীক বা সিম্বলটা। আর এখানে সিয়া তাকে জানাতে শুরু করে দেয় যে আমি তার বোন আর ও আমার ভাই কিম, যে আমাদের পরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারী বা হায়ার। আর এখানে রাগের চোটে ভকে চুপচাপ ওখানেই বসতে হয়। জেনি মনে মনে বলছিল যে দেখলে সাহস তো নেই এখানে কাউকে অফেন্ড করার, শুধু বাড়ি পর্যন্ত এখানে সিংহ সেজে থাকে, বাইরে বের হতেই আবার ইঁদুর হয়ে যায়। আর এখানে সে ঘুমাতে শুরু করে দেয়। অন্যদিকে ভয়ের এখানে রাগ হচ্ছিল। তার এমন মনে হচ্ছিল যেন এখানে জেনি এই সবকিছু ইচ্ছা করে করছে যাতে এখানে সে তাকে হিংসে বা জেলাস ফিল করাতে পারে। ওদিকে এখানে সিয়া ছিল যে ফ্যামিলি গ্রুপে এখানে চ্যাট করছিল। কেউ এখানে বিশ্বাসই করতে পারছিল না। সবার কাছে এই সব কিছু এখানে এআই দিয়ে তৈরি বা এআই জেনারেটেড মনে হচ্ছিল। সিয়া বলে যে আমি শেষ পর্যন্ত মিথে বা ইয়ার্কি কেন করব, আমারও আমার ভাইয়ের খুব চিন্তা হয়। আপনাদের বিশ্বাস না হলে আপনারা ভিডিও কল করে দেখে নিন। ওই মেয়েও শান্তিতে ঘুমাচ্ছে আর ভাইয়াও শান্তিতে ঘুমাচ্ছেন। মনে হয় এখানে এই মেয়ের আসার কারণে এখন আমাদের কিম পরিবারের সব সমস্যা সমাধান হয়ে যাবে। আর এভাবে কিছু সময় পর এখানে কিম আস্তে আস্তে ঘুম থেকে জাগতে শুরু করে এবং যখন সে জাগে তখন সে বুঝতে পারে না যে শেষ পর্যন্ত সে এই মেয়ের কাঁধে এভাবে কিভাবে ঘুমিয়ে গেল। সে মনে করার চেষ্টা করতে লাগে যে সে তো এখানে কোনো ওষুধ বা মেডিসিন নেওনি, তাহলে অন্যদিকে তার ঘুম আসলো কিভাবে। কিন্তু তখন এখানে তার আস্তে আস্তে মনে পড়তে শুরু করে যে সে এখানে এই মেয়ের থেকে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিল, যাতে সে খুব আরাম অনুভব করছিল। আর এই কারণে সে ঘুমিয়ে পড়েছিল। যার পরে এখানে সে তার কাছে আসতে শুরু করে যাতে সে আবার গন্ধটা নিতে পারে এবং জানতে পারে। কিন্তু ততক্ষণে তো এখানে জেনি জেগে যায় আর বলে যে আরে আরে তুমি আমার এত কাছে কেন আসছো। সে এখানে বলে যে ক্ষমা করো। আর এমনটা বলে সেখানে সে তার সাহায্য করতে শুরু করে দেয়, যেখানে জেনির জন্য পরিস্থিতি খুব অস্বস্তিকর বা অকওয়ার্ড হয়ে যায়। আর ততক্ষণে এখানে ফ্লাইট ল্যান্ড করতে শুরু করে দেয়। যে সময় সেখানে হোস্ট এসে জেনিকে জানাচ্ছিল যে অভিনন্দন, তুমি কাজ বা টাস্ক নম্বর 1 এখানে কিমের সম্পূর্ণ করে ফেলেছো তাকে প্লেনে একটা ভালো ঘুম দিয়ে, সেজন্য তোমার প্রোগ্রেসিভ পার্সেন্টেজ এখন 5 থেকে 10 হয়ে গেছে। অভিনন্দন এত তাড়াতাড়ি জিনিসগুলোকে এখানে সম্পূর্ণ করার জন্য। জেনি এখানে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে এখানে কিম জেনিকে সরি বলছিল যে সে না বলে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে নিয়েছে। জেনি বলে কোনো ব্যাপার না, আমি খুশি যে তোমার এখানে পুরো প্লেনের যাত্রায় খুব আরামদায়ক অনুভব হয়েছে। অন্যদিকে এখানে শিয়া খুশি হচ্ছিল তাদের দুজনকে দেখে যে ততক্ষণে সে এখানে রাগে উঠে দাঁড়ায় আর বলে যে এখন তো এখানে ফ্লাইট ল্যান্ড করে গেছে, চলো এখনই আমার সাথে। জেনি তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। সে কিমকে এখানে অফার করে যে তুমি চাইলে আমরা এখানে একসাথে যেতে পারি। আর এটা দেখে এখানে সিয়া আরো বেশি উত্তেজিত বা এক্সাইটেড হচ্ছিল যে যেন এখানে জেনি তাকে ডেটের জন্য বলছে বা আস্ক আউট করছে। কিম তাকে হ্যাঁ বলে দেয়। সুতরাং এখানে সিয়া খুব খুশি হয়ে যায় যে আমার ভাই যে এখানে কোনো মেয়েকে পাত্তাই দেয় না, আজ সেখানে সে একটা মেয়ের কথা মানছে, যা খুব বড় একটা ব্যাপার। কিন্তু এখানে ভর আগে এসে তার হাত টানে আর তাকে টেনে এখানে বাইরের দিকে নিয়ে যেতে লাগে আর বলে যে দেখো তোমার এখানে লজ্জা লাগে না অন্য কোনো মানুষের সাথে এখানে ফ্লার্ট করতে। জেনি বলে যে তোমার নিজের লজ্জা লাগছে না, আমি যার সাথেই ফ্লার্ট করি না কেন এতে তোমার কি এসে যায়, আমি তোমার গার্লফ্রেন্ড তো আর নই, আর এমনিতেও তুমি তো বলেছিলে যে আমি তোমার মেড। ততক্ষণে আমরা এখানে ডেইজিকে দেখতে পাই যে সেখানে চলে আসে আর এখানে জেনিকে দেখে তো তার মুখই ভার হওয়া শুরু হয়ে যায়। তারপর আমাদের এখানে দেখানো হয় যে কিভাবে আন্টি এখানে ডেইজিকে ফোন করে বুঝিয়েছিলেন যে দেখো মা, এখন এখানে ভয়ের জীবন তোমার হাতে, তোমাকে নিশ্চিত বা মেক শিওর করতে হবে যে জেনি যেন এখানে তাকে কোনোভাবেই সাহায্য না করে, শুধু তুমিই আছো যে এখানে তার মন জয় করতে পারো। আর এটা শুনে তো ডেইজি এখানে খুশি হয়ে গিয়েছিল, সেজন্যই তো এখানে সে তাকে নিতে বা পিক করতে এসেছিল। সে জেনিকে এখানে দূর থেকে হ্যালো বলে আর ভকে জানায় যে আমাকে বিশেষ করে তোমার খেয়াল রাখার জন্য পাঠানো হয়েছে।
ততক্ষণে সেখানে কিম আর সিয়াও চলে আসে। কিম এসে এখানে জেনিকে আরও একবার ধন্যবাদ আর সরি সবকিছু বলতে শুরু করে দেয়। জেনি বলে যে ব্যাস ব্যাস, এখন আমি এতটাও মহান কাজ করিনি। যদি আপনি আমার এমন প্রশংসা করতে থাকেন তাহলে আমি তো লজ্জা পেয়ে যাব। আর এখানে ডেইজি যে ছিল সে ভয়ের মুখের অভিব্যক্তি বা ফেসিয়াল এক্সপ্রেশন খেয়াল করে যে কিভাবে এখানে ভত রাগে ফুঁসছে। তার এখানে সন্দেহ হয় যে সত্যি সত্যি এখানে জেনিকে পছন্দ তো করে না, তো কারণ এখানে জেনি যখন অন্য কোনো ছেলের সাথে কথা বলছে তখন এর মুখ তো এখানে পুরো রাগে লাল হয়ে যাচ্ছে। অন্যদিকে এখানে জেনি তাদের জানাচ্ছিল যে এখানে সে তার পড়াশোনার বা স্টাডিজের ব্যাপারে এসেছে। সে যেমনই ইউনিভার্সিটির নাম বলে শিয়া খুব এক্সাইটেড হয়ে যায়, কারণ সে নিজেও একই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। আর নিজে সামনে থেকে এখানে কিম তাকে অফার করে যে কেন না এই জিনিসটাকে এখানে উদ্যাপন বা সেলিব্রেট করা যাক। জেনি খুশি খুশি হ্যাঁ বলে দেয় এবং নম্বরও আদান প্রদান বা এক্সচেঞ্জ করে। যেতেও যাচ্ছিল, কিন্তু তাকে আটকায় আর বলে যে আরে আরে তুমি এভাবে কিভাবে যেতে পারো? তুমি ভুলে গেলে নাকি? বাড়িতে গিয়ে তোমাকে এখানে আমার সব ব্যাগ গোছাতে বা আনপ্যাক করতে হবে। জেনি বলে যে থামো মিস্টার, আমি এখানে তোমার ঘুমের জন্য তোমার সাথে আছি, তোমার রান্না করা বা এই ব্যাগ গোছানোর জন্য নই। এটা তো তুমি এখানে নিজে থেকেও করতে পারো। মনে মনে এখানে সে ভাবছিল যে এত বড় সুযোগ বা অপরচুনিটিকে আমি এখানে হাত থেকে কিভাবে যেতে দিতে পারি। তখনই এখানে সে তার উপর চিৎকার করতে শুরু করে দেয়। জেনি বলে যে দেখো, চিৎকার করে তুমি এখানে নিজের শক্তি নষ্ট করো না, আমি তো এখানে থামছি না, তোমাকে তো এখানে একা একাই যেতে হবে। সে বলে যে ঠিক আছে, আমিও দেখছি যে কিভাবে তোমার এখানে অপরাধবোধ বা গিল্ট ফিল হয় না। এমনটা রাগে বলে সেখান থেকে সে চলে যেতে লাগে, যেখানে হোস্ট জেনিকে জানায় যে পার্সেন্টেজ এখানে ভয়ের 30 হয়ে গেছে। জেনি খুশি হয়ে যায় আর সে তাকে বলে যে যাও যাও, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাও, বাড়িতে আমার অপেক্ষা করো, আমি তোমার জন্য ভালো রাতের খাবার তো বানিয়েই দিতে পারি। এমনটা বলে যখন সে যাচ্ছিল তখন 30 থেকে পার্সেন্টেজ এখানে 40 হয়ে যায়। আর হোস্ট এখানে এই কথা জেনিকে জানায়। জেনি বলে যে আরে বাহ, মনে হয় এখানে একে খেপিয়ে বা প্রভোগ করে আমার লক্ষ্য তাড়াতাড়ি পূরণ হচ্ছে ঘুমানোর চেয়েও। নিজের জিনিসপত্র এখানে গাড়িতে পোড়া হয়ে যায় আর তার অহংকার বা ইগো এখানে খুব আঘাত পাচ্ছিল। ডেইজি বলে যে দেখো তোমাকে এখানে ওই মেয়ের ওপর মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ও কোনো লেডি নয় বা কোনো রানী নয় যার ওপর তুমি এত নিজের ধ্যান সরাবে। সে বলে যে যা হোক, কিন্তু ও আমার মেড। তার এখানে তার জিনিসগুলো বোঝা উচিত যে শেষ পর্যন্ত এখানে তার কাজ কি। এমনটা বলে সে রাগে সেখান থেকে চলে যায় এবং বলে যে তুমি জানো না যে তোমার পরিচয় কি। জেনি বলে যে তার মানে তুমি কি এখানে ছেলেদের পছন্দ করো? কারণ আমি তো এখানে স্ট্রেট। সে বলে যে না, তুমি বলছো যে এখানে আমাদের বাড়িতে আমরা তোমাকে রেখেছি, তোমাকে এখানে সব কথা আমার মানা উচিত এবং আমার সাথে চলা উচিত, আমার সব আদেশ এখানে পালন করা উচিত। জেনির রাগ এখানে মাথায় চড়ে যায়। সে বলতে লাগে যে তুমি কে আমাকে এই সব কিছু বলার? তোমার বাবার মৃত্যুর পর সব দায়িত্ব আমি এখানে তোমার পালন করেছি এবং আমি শুরু থেকে এখানে তোমার সাথে আছি, যেখানে আমার মনে হয় এতটাও প্রয়োজন হবে না যে আমি তোমার বুড়ো হওয়া পর্যন্ত তোমার সাথে থাকি। এখন তো এখানে অনেক হয়েছে। সে বলতে শুরু করে দেয় যে দেখো জেনি, আমি জানি যে তুমি এই সব কিছু ইচ্ছা করে করছো, কারণ এখানে তুমি আমার চেয়েও বেশি ধনী মানুষ পেয়ে গেছো। জেনি বলে যে ঠিক আছে, যদি এমনটাই মনে হয় তাহলে ঠিক আছে, আমি এই কথার সাথে একমত বা এগ্রি করছি যে আমি এখানে তোমার চেয়ে ধনী মানুষ পেয়ে গেছি। এমনটা বলে সে কিমের কাছে চলে যায় আর হাত ধরে তাকে দেখাতে লাগে। সে বলে যে করে নাও করে নাও, যত ল্যাপটানোর ল্যাপটে নাও, শেষ পর্যন্ত তুমি এখানে আমার কাছেই আসবে। জেনি বলে যে আরে সরো, নিজের মুখ দেখেছো কখনো? তুমি এখানে একটা মামাস বয়, মিস্টার কিমকে দেখো, দেখতে তোমার চেয়ে হ্যান্ডসাম, ভালো টাকা আছে, ভালো ধন সম্পত্তি আছে, তাহলে এখানে কোনো মেয়ে হবে যে একে পছন্দ করবে না? আর হ্যাঁ, আমি এই জিনিসটা তোমার মুখের ওপর স্বীকার করছি যে আমি কিমকে এখানে অ্যাপ্রোচ করতে যাচ্ছি, তাকে পটাতে যাচ্ছি। শিয়া তো লুকিয়ে লুকিয়ে এই সব জিনিসের ছবি তুলছিল, কিন্তু জেনি এখানে সব কিছু ইচ্ছা করে করছিল যাতে এখানে আমি ভকে প্রভোগ করতে পারি। আর এখানে সে তারপর কিমকে জিজ্ঞাসা করে যে চলবে তো তোমার যদি আমি তোমাকে এখানে পটানোর চেষ্টা করি? কিমের তো এখনো এখানে সুগন্ধেরই মোহ বা ডিলিউশন হচ্ছিল। শিয়া বলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুখ কি দেখছো, তাড়াতাড়ি তাকে হ্যাঁ বলো। মেয়েদের মুড খুব তাড়াতাড়ি বদলে যায়, আর এর আগে যে এখানে সে তাকে হ্যাঁ বলে ততক্ষণে সেখানে রাগে ভজ চলে যেতে লাগে। তখনই এখানে হোস্ট জেনিকে সতর্ক বা ওয়ার্ন করে যে এখানে তোমার প্রথম লক্ষ্য বিপদে পড়তে যাচ্ছে। জেনি এখানে গাড়িটিকে দেখে আর ভাবে যে আমি কেন তাকে বাঁচানোর জন্য যাব, কিন্তু বাঁচাতে তো যেতেই হবে। সুতরাং এখানে সে দ্রুত গতিতে চিৎকার করে দৌড়াতে শুরু করে দেয় এবং কোনো রোমান্টিক উপায় নয়, বরং খুব মজাদার উপায় তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দূরে ফেলে দেয় আর নিজেও পড়ে যায়। এখন গাড়ি তো এখানে জেনির কাছেই আসছিল। জেনি বলে যে আরে বাবা থেমে যাও, আমার পেছনে কেন পড়েছো? কিন্তু তখন সেখানে চলে যায় জেনির সাহায্য করার জন্য। শিয়া এখানে বলতে শুরু করে দেয় যে জেনি, আমাদের তোমাকে নিয়ে এখানে হাসপাতালে যাওয়া উচিত। জেনি বলে যে আমার চোট লাগেনি,
কিমের হাতে চোট লেগেছে। অন্যদিকে এখানে ভয়ের বিশ্বাসই হচ্ছিল না যে জেনি এখানে প্রায় নিজের জীবন উৎসর্গ করে দিল তাকে বাঁচানোর চক্করে। আর এখানে সে জেনিকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি তো ঠিক আছো। কিম বলে যে এখন জিজ্ঞাসা করে কি লাভ, যখন জেনি এখানে বিপদে ছিল তখন তো তুমি এখানে উঠলে না তার সাহায্য করার জন্য, আর এখন সহানুভূতি বা সিম্প্যাথি পাওয়ার জন্য জিজ্ঞাসা করছো যে ঠিক আছে নাকি নেই। সে তাকে বলে যে দেখো এমন কথা নয়, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। জেনি বলে যে না না তুমি যাও, তোমার চোট লেগেছে, আমি পরে তোমার সাথে দেখা করে কথা বলে নেব। এমনটা বলে সেখান থেকে সে চলে যায়। আর ভয়ের এখানে বিশ্বাসই হচ্ছিল না যে এক মুহূর্তে এখানে জেনি তার থেকে কতটা বেশি দূরে চলে গেছে, কিন্তু তাও সে তার কতটা বেশি চিন্তা করে। অন্যদিকে এখানে যখন কিমের সেবা শুশ্রূষা হচ্ছিল তখন শিয়া এখানে তার ভাইয়ের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল। সে এখানে জেনিকে জিজ্ঞাসা করতে লাগে যে জেনির আসলে এখানে কিমকে কেমন লাগে। জেনির উত্তর এখানে একদম সাধারণ মেয়েদের মতোই হয়, যে যেমন একটা পুরুষ তাদের চোখে পড়ে তার চেয়ে বেশি ভালোবাসার কোণ বা লাভ অ্যাঙ্গেল তো শিয়ার চোখে পড়ছিল না। ততক্ষণে এখানে কিমের হাতে পট্টি বাঁধা হয়ে যায়। শিয়া বলে যে এখন কে রান্না করবে। জেনি বলে যে আরে আমি আছি তো, আমি খুব ভালো রান্না করতে পারি, যদি তোমরা দুজনে আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাদের জন্য খুব ভালো খাবার প্রস্তুত বা প্রিপেয়ার করতে পারি। দুজনেই এখানে তখনই রাজি হয়ে যায় আর তারা এখানে জেনিকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যায়। তারা এখানে বাড়িতে বসে, যেখানে শিয়া বলে যে আমি সব বাজার বা গ্রোসারি নিয়ে আসছি, ততক্ষণে তোমরা ঠিক করে নাও কি বানাতে হবে। আর এখানে জেনি পরে কিমকে প্রশ্ন করতে লাগে যে ক্ষমা করো, আমি জানি এটা খুব ব্যক্তিগত প্রশ্ন, কিন্তু আমি খুব কৌতূহলী যে শেষ পর্যন্ত তুমি প্লেনে ঘুমালে কিভাবে। তখন কিম এখানে তার কাছে এসে তাকে বলছিল যে সবকিছু এখানে জেনির আরামদায়ক সুগন্ধের কারণে হচ্ছে। আর এটা বলতে বলতে সে আবার ঘুমিয়ে পড়ে। যেখানে হোস্ট খুশি খুশি জেনিকে অগ্রগতির পার্সেন্টেজ জানাচ্ছিল, আর ওই পার্সেন্টেজ এখন এখানে 20 হয়ে গিয়েছিল। জেনি বলে যে ওসব তো ঠিক আছে, কিন্তু এটা কোনো সময় নাকি ঘুমানোর? এখন যদি এ ঘুমায় তাহলে আমি রান্না কিভাবে করব? আর সিয়া যদি আমাদের দেখে নেয় তাহলে সে অন্য কিছু ভুল বুঝে বসবে। আর এমনটাই হয়। সিয়া আসে আর নিজের মুখ লুকিয়ে সরি সরি বলে সেখান থেকে পালিয়েই যায়। বেচারি জেনি এখানে বোঝাতেই পারে না যে যেমনটা দেখা যাচ্ছে তেমনটা একদমই নয়। অন্যদিকে এখানে হোস্ট জেনিকে বোঝাচ্ছিল যে দেখো তোমার এখানে এত কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। তোমার কেন মনে হয় যে তুমি এখানে কোনো পুরস্কার বা রিওয়ার্ড পাবে না? তুমি জানো যখন তুমি এখানে প্রোগ্রেসিভ মিটার অর্থাৎ প্রোগ্রেসিভ পার্সেন্টেজ 100 করে দেবে তখন তুমি এখানে নিজের ওজন নিজে থেকেই কমিয়ে ফেলতে পারবে। ওই জিনিসের জন্য তোমাকে এখানে কোনো খাটুনি করার প্রয়োজন নেই। জেনি এটা শুনে খুব খুশি হয়ে যায়। সে তাকে বলে যে ঠিক আছে চলো বলো যে আসলে আমি কি করতে পারি। হোস্ট বলে যে আরে এত সহজ হলে তো আমি তোমাকে আগেই সবকিছু বলে দিতাম, এখন এটা তো তোমাকে নিজেকেই বের বা ফিগার আউট করতে হবে যে আসলে তোমাকে কখন কখন কি কি করতে হবে। জেনি বলে যে হ্যাঁ, তখনই আমি ভাবি জিনিসগুলো এত সহজ কেন শোনাচ্ছিল, এখন সব কিছু আমাকেই ফিগার আউট করতে হবে আস্তে আস্তে করে। এখন কিছু সময় পর্যন্ত তো সে এখানে নিজেই তার মুখ খুব কাছ থেকে দেখছিল এবং দেখতে দেখতে তার নিজেরও ঘুম আসতে শুরু করে দেয়। সুতরাং দুজনেই সেখানেই সোফায় ঘুমিয়ে পড়ে। ঘুমাতে ঘুমাতে এখানে রাত হয়ে যায়। তাকে অনবরত ফোন করছিল, কিন্তু দুজনেই এত গভীর ঘুমে ছিল যে রিংটোন পর্যন্ত তারা এখানে শুনতে পাচ্ছিল না। ভয়ের রাগ এখানে বাড়তে শুরু করে দেয়। আর ডেইজি সেখানে তার জন্য গরম দুধ নিয়ে আসে, যা ভুলবশত তার হাত থেকে পড়ে যায়। সে তাকে বলে যে দেখো যেতে দাও জেনিকে, সে আর আগে কি বা করবে। সে বলে যে দেখো জেনিকে ছাড়া আমার এখানে ঘুম আসে না, ওই আমাকে ঘুম পাড়ায়। ডেইজি বলে যে আরে এতে কোনো বড় ব্যাপার, আমি তোমার জন্য এখানে ঘুম পাড়ানি গান বা লড়ি গেয়ে দিচ্ছি বা কোনো গান, তাহলে তুমি তো এখানে নিশ্চিত ঘুমিয়ে পড়বে। এমনটা করে সে খুব বেসুরো গান গাওয়া শুরু করে দেয়। আর জেনি এখানে শান্তিতে ঘুমাচ্ছিল। এখন তো এখানে পরের সকালও হয়ে যায়, যেখানে কিম ওঠে আর তার এখানে নিজের ওপর সন্দেহ বা সেলফ ডাউট হয় যে আসলে সে জেনির এত কাছে আসলোই বা কিভাবে। আর তখনই এখানে সে তাকে প্রায় চুমু খাওয়ার জন্য আগে বাড়ছিল, কিন্তু ততক্ষণে এখানে জেনির ঘুম ভেঙে যায়। সে বলে যে মিস্টার কিম এটা তুমি কি করার চেষ্টা করছো, এমনটা বলে সে তখনই দূরে সরে যায়। তখন কিম বলে ক্ষমা করো, আসলে কিছু বেশি এখানে আবেগে ভেসে গিয়েছিলাম। জেনি বলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর এরপরে সেখান থেকে সে চলে যায়। যখন সে নিজের ফোন চেক করে তখন তার কাছে এখানে ভয়ের অনেকগুলো মিসড কল ছিল। আর তখনই এখানে হোস্ট তাকে জানাচ্ছিল যে কিমের যে পার্সেন্টেজ তা 50 হয়ে গেছে। আর এটা শুনে জেনি এখানে নাচতে শুরু করে দেয়। যেখানে সে যখন সকালের খাবার বা ব্রেকফাস্ট নিয়ে আসে তখন সে তাকে বলে যে ক্ষমা করো আমি তোমাকে ডিস্টার্ব করে দিলাম। সে বলে যে না না, আমি তো জাস্ট রোজ এভাবেই খুশি থাকি। তারপর দুজনে মিলে এখানে ব্রেকফাস্ট করতে শুরু করে দেয়। জেনি তারপর এখানে রাতের কথা তুলতে লাগে আর বলে যে যখন আমরা বাড়িতে এসেছিলাম তখন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম আর তুমি বলেছিলে যে আমি খুব ভালো গন্ধ ছড়াই। আর এটা শুনে অর্ধেক থেকে বেশি খাবার তার মুখ থেকে বের হয়ে যায়।
কিম বলে যে ক্ষমা করো, কিন্তু এই সব কথা আমরা পরে করলে বেশি ভালো হবে, কারণ বর্তমানে আমি এখানে স্বাচ্ছন্দ্য বা কমফোর্টেবল বোধ করছি না। জেনি বলে যে আরে কোনো ব্যাপার না, তুমি যখনই চাও তুমি আমার সাথে মন খুলে কথা বলতে পারো, লজ্জার একদমই কোনো প্রয়োজন নেই। আর কিমের এমন মনে হচ্ছিল যে সে মেয়ে আর জেনি এখানে ছেলে। তারপর ব্রেকফাস্ট করার পর তারা সেখান থেকে যেতে লাগে। ওই একই রাস্তা দিয়ে সেখানে ভ আর ডেইজিও যাচ্ছিল। যেমনই ভ সেখানে জেনিকে দেখে সে তার কাছে চলে যায়, আর গিয়ে এখানে সে তার ওপর চিৎকার করতে শুরু করে দেয় যে শেষ পর্যন্ত তুমি এখানে রাতভর আমার কল ধরছিলে না কেন? তুমি তো আমাকে এখানে রাতেও ধোঁকা বা ডিচ করে দিলে। জেনি বলে যে দেখো, আমি কখন ঘুমিয়ে গেলাম আমি নিজেই জানতে পারিনি, আর এখন ঘুমানোর বিষয় নিয়ে তুমি আমার ওপর চিৎকার না করলেই বেশি ভালো হবে। কিম বলে যে ক্ষমা করো, আমি এখানে তোমাকে বিরক্ত করতে চাই না। জেনি বলে কোনো ব্যাপার না, কিন্তু অন্যদিকে জেনি এখানে তাকে বলে যে আচ্ছা, তো তোমার এই সমস্যা যে আমি মিস্টার কিমের সাথে ছিলাম, কিন্তু তুমি আমাকে বলো যে কাল রাতে তুমি এখানে ডেইজির সাথে শুয়েছিলে নাকি নিজে একা একাই ঘুমিয়ে গিয়েছিলে? আর এটা শুনতেই এখানে তার মুখ বন্ধ হয়ে যায়, যেখানে আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় যে কিভাবে এখানে সে তাকে ঘুমাতেই পারায়নি। তাহলে এখানে ডেইজি বলে যে দেখো, আমার উপর এখানে কোনো দোষ চাপানো বন্ধ করো, এমনিতেও আমি তো এখানে জাস্ট ভয়ের সাহায্য করতে চাই। এখন দেখো জেনি, কোথাও না কোথাও আমার মনে হয় যে তুমি ভয়ের চিন্তা করো না, কিন্তু আমি তো এখানে তার চিন্তা করি, আর তার জন্য আমি সব কিছুই করতে পারি। জেনি বলে যে আচ্ছা, তাহলে তুমি একটা কাজ কেন করছো না তুমি এখানে ডেইজির সাথেই থেকে যাও না, আমার তোমার সাথে থেকে আর কি লাভ? সে বলে যে দেখো, তুমি থাকবে তো আমার সাথেই। আর তখন এখানে হোস্ট জেনিকে জানাচ্ছিল যে তোমার এখানে পার্সেন্টেজ 50 হয়ে গেছে, তাও আবার ভয়ের তরফ থেকে, এবং এখন এখানে আস্তে আস্তে তার 60-এর দিকে বাড়ছে। এটা শুনে এখানে জেনি তো আরো খুশি হয়ে যায়। অন্যদিকে সে তাকে বলে যে দেখো, সকাল সকাল আমার এখানে লড়াই ঝগড়া করতে ইচ্ছে করছে না, তোমরা ঝগড়া করতে চাও তো নিজেদের মধ্যে ঝগড়া করো, এখানে বর্তমানে ঝগড়া করার মুড নেই আমার, দিনটা ভালো যাচ্ছে আর দয়া করে যেতে দাও। আর এখানে আমরা দেখি অফিসের দৃশ্য, যেখানে কিমকে প্রশ্ন করার জন্য তার বোন শিয়া চলে এসেছিল। শিয়া তো একসাথে এখানে তাকে অনেক প্রশ্ন করা শুরু করে দেয়। কিম বলে যে দেখো, শান্ত হয়ে একটা একটা করে জিজ্ঞাসা করো, তুমি কি বলছো, আমার মাথায় কিছু ঢুকছে না। শিয়া বলে যে না না, আমার তো শুধু একটাই প্রশ্ন যে আসলে আমার ভাইয়ের রাত কেমন কাটলো। তখন কিম এখানে তাকে বলছিল যে যেভাবে সে এখানে প্লেনে ঘুমিয়েছিল তার চেয়েও বেশি এখানে শান্তিতে সে বাড়িতে এসে ঘুমিয়েছে। শিয়া বলে যে দেখলে, আমার মনেই হয়েছিল যে সবকিছু এখানে জেনিরই কামাল। আর কিমেরও এখানে উপলব্ধি বা রিয়েলাইজ হচ্ছিল যে জেনির মধ্যে কোনো তো অনন্য সুগন্ধ আছে যা এখানে তাকে শান্তি দেয়, আর তখন ওই শান্তি ঘুমে পরিণত হয়ে যায়। আর এটাই মনে করতে করতে সে জেনির খুব কাছের মুখ মনে করছিল, যেখানে তার হৃদস্পন্দন বা হার্টবিট তো দ্রুত হয়েই যায়। শিয়া বলে যে তোমাকে তো আমাকে এখানে ধন্যবাদ বলা উচিত, কারণ পরোক্ষভাবে বা ইনডাইরেক্টলি তো আমিই জেনিকে তোমার জীবনে নিয়ে এসেছি। যদি ওই গাধাভো মাঝখানে পড়তো আর আমি তাকে না সরাতাম, তাহলে কি আর তোমরা এখানে একসাথে হতে পারতে? কিম বলে যে সব বুঝছি আমি, তোমার এখানে উপহার বা গিফট চাই। আর তখন এখানে সে তাকে একটা চেক দিয়ে দেয়, যাতে এখানে শিয়া যা চায় তার নিজের ইচ্ছে মতো কিনতে পারে। এরই সাথে সাথে এখানে আমাদের জানা যায় যে কিম এখানে ওই ইউনিভার্সিটির মালিক বা ওনার, যার মধ্যে এখানে শিয়া আর জেনি পড়াশোনা করতে যায়। এবং কিমের এখন গিয়ে এখানে মনে পড়ে যে অনেক সময় হয়ে গেছে সে ইউনিভার্সিটির পরিদর্শন বা ইন্সপেকশন করেনি, আর এই ইন্সপেকশনও এখানে একটা বাহানা ছিল জেনিকে দেখার, তার সাথে দেখা করার। আর এখানে জেনিকে শিয়া জানাচ্ছিল যে সে কোনো সাবজেক্ট বেছে নিয়েছে। শিয়া বলে যে এ তো খুব ভালো কথা, বেশিরভাগ সাবজেক্টই এখানে আমাদের কমন সাবজেক্ট, যার মানে আমরা এখানে একই ক্লাসে বসে পড়াশোনা করতে পারি আর একে অপরের এখানে সাহায্যও করতে পারি। যা শুনে এখানে দুজনেই খুশি হচ্ছিল, কিন্তু ততক্ষণে সেখানে চলে আসে যে জোর জবরদস্তি এখানে জেনিকে টানা শুরু করে দেয় এবং তাকে নিজের সাথে বাড়ি চলার জন্য বলে। জেনি বলে যে দেখো, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি যে আমি কোথাও যাচ্ছি না। সে বলে যে ভুলে যেও না, তোমার কারণে আমার এখানে ঘুম আসে। জেনি বলে যে তুমি এখানে এত বড় হয়েই গেছো, তুমি নিজে থেকে এখানে সবকিছু করতে পারো, আর নিজে থেকে ঘুমানোর মধ্যে কঠিন বিষয় কোনটা? তো সে তাকে বলে যে দেখো জেনি, তুমিও জানো আর আমিও যে আমি তোমার কারণে এখানে ঘুমাই। সে বলে যে ঠিক আছে, একটা কাজ করো, আমার কাছে এসো। আর তাকে কাছে ডেকে এখানে সে তার কানে ফিসফিস করতে লাগে যে দেখো, এখন এখানে তুমি লক্ষ্মী বাচ্চার মতো ঘুমিয়ে পড়ো, 8 ঘন্টা পর্যন্ত ক্যাফেটেরিয়ার ডাস্টবিনের পাশে, আর 8 ঘন্টার পরেই উঠবে। এমনটা সে বলে যেখানে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে তার ঘুম আসতেও শুরু হয়ে যায়। আর এটা শুধু এবং শুধুই এখানে ভয়ের সাথেই জেনির কাজ করে, যেখানে জেনিকে তো শুধু তার জাদুকরি কথা বা ম্যাজিক স্পেল বলতে হয়। শিয়া বলে যে আরে, এটা তুমি তাকে কি বলে দিলে, এ তো পুরো অলস বা সুস্থ দেখাচ্ছে। জেনি বলে যে চলো চলো, আমি তোমাকে এখানে একটা খুব ভালো আর চমৎকার পারফরম্যান্স দেখাচ্ছি। ডেইজি এখানে চিৎকার করে করে ভকে জাগানোর চেষ্টা করছিল। তার তো এখানে ভয় লাগছিল যে ভ যেন বেঁচে না থাকে, আর সে এখানে তার মাকেও ফোন করে জানায় যে সে বিপদে আছে। ততক্ষণে সেখানে কিম প্রিন্সিপালের সাথে চলে আসে ইন্সপেকশনের জন্য। আর ডেইজি বলতে লাগে যে এটা কেমন ব্যবস্থা, কোনো ডাক্তারই উপস্থিত নেই। প্রিন্সিপাল এখানে ডাক্তারকে ডাকার জন্য তখনই ছুটে যান। জেনি কিমকে বলে যে তুমি আমাদের ক্যাফেটেরিয়াতে কি করছো, তাও আবার প্রিন্সিপালের সাথে। কিম বলে যে মনে হয় তোমার জানা নেই, এই ইউনিভার্সিটির মালিক আমাদের পরিবার। তো জাস্ট আমি তো এখানে ইন্সপেকশনের জন্য এসেছিলাম,
বলছিলাম। জেনি বলে যে আরে বাহ, এ তো অনেক বড় লোক বেরোলো। আর অন্যদিকে আন্টি চলে আসেন, যিনি এসেই এখানে তার এমন অবস্থা দেখে চমকে যান। আর এখানে আন্টি, যিনি রাগে এসে জেনিকে চড় মারতে যাচ্ছিলেন, কিন্তু এখানে কিম আন্টির হাত ধরে নেয় এবং তাদের বলে যে দেখুন, এটা স্কুল, এখানে কেউ কোনো স্টুডেন্টের ওপর হাত তুলতে পারে না, তা সে নিজে প্রফেসর বা শেয়ার হোল্ডারই কেন না হোক না কেন। তো আন্টিকে এখানে পিছিয়ে যেতে হয়। ডাক্তাররা তখনই সেখানে এসে ভকে পরীক্ষা করে এবং সবার উদ্দেশ্যে বলে যে আপনারা ভয় পাচ্ছেন কেন, বেচারা বাচ্চা এখানে শুধু গভীর ঘুমে আছে, কিছু ঘন্টা পর সে নিজে থেকেই এখানে উঠে যাবে, সেজন্য আমাদের এখানে একে বিশ্রাম দেওয়া উচিত। এমনটা বলে তাকে সেখান থেকে তারা নিয়ে যেতে লাগে। কিম বলে যে দেখলে, এতটাও কোনো বড় বিপদ ছিল না যতটা সবাই এখানে বাড়িয়ে ভাবছিল বা ওভার রিয়াক্ট করছিল। সে তো গভীর ঘুমে জাস্ট এখানে ঘুমাচ্ছে। অন্যদিকে এখানে আন্টি সেখান থেকে চলে যান ভয়ের কাছে। জেনি এখানে কিমকে থ্যাংক ইউ বলে তার সাহায্য করার জন্য, কিন্তু সাথে সাথে সে তাকে এটাও বলে যে দেখো, আমি বুঝতে পারছি যে তুমি আমার সাহায্য করে খুব ভালো কাজ করেছো, কিন্তু এই ঝগড়া বা ম্যাচ এখানে তার পুরো পরিবারের মধ্যে, সেজন্য এখানে দয়া করে পরের বার সাহায্য করো না, অন্যথায় মানুষ তোমাকে ভুল বুঝতে শুরু করে দেবে। এমনটা বলে সেখান থেকে সে চলে যায়, যেখানে কিমের উপলব্ধি হয় যে জেনি কতটা কিউট, নম্র আর দয়ালু মানুষ। সে এখানে নিজের আগে অন্যদের কথা ভাবে। আর অন্যদিকে এখানে সে সিয়াকেও বলে দেয় যে দেখো, কোনো জরুরি পরিস্থিতি বা এমার্জেন্সির ক্ষেত্রে তোমাকে আর আমাকে নিশ্চিত করতে হবে যে আমরা জেনির সাহায্য করে তাকে সাপোর্ট করি, খেয়াল রাখি। অন্যদিকে এখানে যখন তারা ওই হাসপাতালের ঘরে যায়, তখন সেখানে ভয়ের মা তার উপর অনেক চিৎকার করছিলেন, যেন এখানে জেনি তো তাদের বাচ্চার জীবনই নিয়ে নিয়েছে। আর ডেইজিও এখানে আগুনে ঘি ঢালার কাজ করা শুরু করে দেয়। কিন্তু এখানে জেনি বলে যে দেখুন, আপনাদের কাছে কোনো প্রমাণ বা এভিডেন্স নেই, আর আপনারা দুজনে তো কোনো ডাক্তার নন। ডাক্তার নিজে বলেছেন যে সে গভীর ঘুমে আছে, এতে আমার কি দোষ? আর এমনিতেও আপনার ছেলে একটা মায়ের আঁচল ধরা ছেলে বা মামাস বয়, মাকে ছাড়া তো হয়তো সে ব্রাশ করতেও জানে না, এত বড় হয়ে গেছে আর এর নিজের কাজ নিজে করতে পারে না। ভবিষ্যতে মনে হয় যে এখানে তার জামা কাপড়ও আমাকেই ধুতে হবে, সেজন্য ভালো হবে নিজের জন্য দাস বা স্লেভ খোঁজো, আমাকে নয়। রাগে তো ভয়ের মা তাকে চড় মারতে যাচ্ছিলেন, কিন্তু এখানে আন্টি জেনিকে নিয়ে বাইরে যান। বাইরে গিয়ে তিনি জেনির উদ্দেশ্যে বলেন যে দেখো জেনি, এভাবে আর তার মায়ের সাথে পাঙা নেওয়া বন্ধ করো। তুমি তো জানোই যে এখানে জিনিসগুলো কতটা বেশি কঠিন চলছে। আর এই নাও, আমি গতবার এখানে তোমার জন্য টনিক বানাতে ভুলে গিয়েছিলাম আর তোমাকে দিতেও ভুলে গিয়েছিলাম, এটা তুমি নিজের কাছে রাখো। আর হ্যাঁ, নিশ্চিত করো যে এটা রোজ খাবে, এটা একটা ওষুধের মতো। কিন্তু মনে মনে এখানে জেনি বুঝে যায় যে ডালের মধ্যে কিছু তো কালা আছে বা গোলমাল আছে। আন্টি সেখান থেকে চলে যান আর বলেন যে মনে রেখো, একটা দিনও বাদ দিও না। আর জেনি এখানে সেটা নিজের ব্লেজারে বেঁধে নিয়ে চলে যায় কিমের কাছে। সে বলে যে দেখো, আমি জানি যে এখানে আমি তোমার থেকে সাহায্য চাইতে বারণ করেছিলাম, কিন্তু জাস্ট এই জিনিসটাতে আমার সাহায্য করে দাও। আমার মনে হয় যে হয়তো এখানে এই টনিকের সাথে কিছু তো গন্ডগোল আছে, তাহলে তুমি কি এর মেডিকেল চেক আপ করাতে পারো? কিম বলে যে অবশ্যই, কেন নয়। আর তোমাকে এখানে বিলের চিন্তাও করার প্রয়োজন নেই, ঘটনাটি এখানে স্কুলে হয়েছে, এর জন্য স্কুল এখানে সম্পূর্ণ খরচ বহন বা রিপেমেন্ট করবে। জেনি সেখান থেকে থ্যাংক ইউ বলে চলে যায়। সিয়া বলে যে এতে জেনি কি দিল? কিম বলে যে পরে সবকিছু আমি তোমাকে বুঝিয়ে বলছি। অন্যদিকে এখানে রাত হয়ে যায়, 8 ঘন্টা পূর্ণ হয়ে যায়। উঠে পড়ে এবং সব লোক এখানে ভকে উস্কানি দেওয়া শুরু করে দেয়। এখানে জানতো যে জেনিকে ছাড়া এখানে সে ঘুমাতে পারে না, আর এই বিষয় নিয়ে এখানে সে কখনোই অস্বীকার করতে পারবে না। ততক্ষণে সেখানে জেনি চলে আসে, যেখানে তাকে বলে যে দেখো জেনি, আমি তোমার সব আগের ভুলগুলোকে ভুলে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তোমাকে এখানে আমার সাথে আবার থাকতে হবে। জেনি বলে যে এক্সকিউজ মি, ঘুম পর্যন্ত ঠিক ছিল, থাকতে হবে মানে কি? আমি তোমার গার্লফ্রেন্ড তো আর নই, এখন আর কিছু বলার নেই, তো আমি তো এখান থেকে চললাম। এমনটা বলে সেখান থেকে সে চলে যেতে লাগে, যেখানে আন্টি ভয়ের মায়ের উদ্দেশ্যে বলছিলেন যে আপনারা চিন্তা করবেন না, আমি এই মেয়েকে এখানে ওষুধ দিয়ে দিয়েছি, আর ওষুধ খুব তাড়াতাড়ি কাজ করা শুরুও করে দেবে। এরপরে এখানে জেনি, শিয়া আর কিম সেখান থেকে যেতে লাগে, যেখানে শিয়া জেনিকে বোঝাচ্ছিল যে আর তার পরিবারের সদস্যরা খুব বেশি ক্ষতিকর বা টক্সিক। আর সাথে সাথে ওই ডেইজিও। জেনি বলে যে কি করতে পারি, আমরা তো ভগবান নই যে তাদের বদলে দিতে পারবো, আর যে যেমন তাকে তেমনই থাকতে দাও। তারা চলে যেতে লাগে। পরের দিন এখানে কিম সব শ্যাম্পু আর কন্ডিশনার আনিয়ে নেয়, ওগুলো যা এখানে জেনি ব্যবহার করে, যাতে জানার জন্য যে জেনির ভেতর থেকে ওই সুগন্ধ আসে কোথা থেকে। এমনকি যখন জেনি এখানে শেষবার জামা কাপড় বদলেছিল, ওই কাপড় পর্যন্ত সেখানে চলে আসে। আর অ্যাসিস্ট্যান্ট যখন এখানে কিমকে সেটা শুঁকতে দেখে, তখন তার অদ্ভুত লাগতে শুরু করে দেয়। তো তারপর এখানে কিম তখনই অ্যাসিস্ট্যান্টকে বাইরে পাঠিয়ে দেয়, আর এটা ভাবছিল যে শেষ পর্যন্ত ওই সুগন্ধ আসছে কোথা থেকে। যেখানে রাতে সে ঘুমায়ও কিভাবে ওই ব্লেজারটা নিয়ে, যে ব্লেজারের এখানে ভেতরে জেনি নিজের ওই ওষুধ বেঁধে তাকে দিয়েছিল, আর সে আসলে ওই ব্লেজারের সাথে ভালো ঘুম পায়, কিন্তু ততটা ভালো নয় যতটা ভালো এখানে তার জেনির সাথে আসছিল। তারপরে আমরা এখানে কলেজের দৃশ্য দেখি, যেখানে ওই সব বাচ্চারা নিজেদের বিরতি বা ব্রেক টাইম
কাটাচ্ছিল, কারণ প্রফেসরও ব্রেকে গিয়েছিলেন। আর ততক্ষণে সেখানে অন্য ক্লাস থেকে ডেইজি চলে আসে, যে সবাইকে এখানে জানাতে শুরু করে দেয় যে এই ক্লাস থেকেও এখানে কাউকে পারফর্ম করতে হবে ব্যালে প্রতিযোগিতায়, আর এই ক্লাসকে এখানে রিপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করতে হবে। আর ডেইজিও জানতো আর জেনিও জানতো যে ডেইজি কি করতে চলেছে। জেনি জানতো যে সে ইচ্ছা করে তাকে লক্ষ্য বা টার্গেট করবে, আর ডেইজিও এখানে জেনির সবার সামনে অপমান করাতে চায়। সে জেনির কাছে যায় আর খুব ভালোবাসার সাথে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখানে এই ক্লাসের প্রতিনিধিত্ব করতে চাইবে, তোমার খুব প্রশংসা হবে। জেনি বলে যে তোমার আমার সাইজ বা আকার দেখা যাচ্ছে নাকি তুমি অন্ধ, নাকি তোমার চশমা লেগেছে, তোমার চোখে পড়ছে না যে আমার ওজন কত, তুমি কি সবার সামনে আমার তামাশা বানাতে চাও? সব লোক এখানে এই কথায় জোরে জোরে হাসতে শুরু করে দেয়। ডেইজি বলে যে আরে আমি তোমার তামাশা কেন ওড়াবো, দেখো আমি তো এখানে এই সব কিছু তোমার ভালোর জন্য বলছি। তুমি যদি অংশগ্রহণ বা পার্টিসিপেট করো তাহলে তো তুমি এখানে ক্লাসের প্রতিনিধিত্ব করবে, যে কারণে এখানে সবার মনোযোগ তোমার উপর থাকবে, তোমাকে এখানে মানুষ জানবে, চিনবে, আর ক্লাসের প্রতিনিধিত্ব করা কত বড় ব্যাপার হয়। তো সব লোক এখানে জেনিকে সমর্থন করতে শুরু করে দেয়। জেনি বুঝে যায় যে তাকে এখানে হ্যাঁ বলতে হবে আর দল দলে ঢুকতে হবে। সে তাকে বলে যে ঠিক আছে, যেমন তুমি নির্দেশ বা ইনস্ট্রাক্ট করবে তেমন আমি করার জন্য প্রস্তুত। ডেইজি বলে যে এই তো কথার মতো কথা, এখন আমার এখানে খুব খুশি হচ্ছে। মনে মনে জেনি বলে যে হ্যাঁ হ্যাঁ, খুশি তো হবেই আমার অপমান করিয়ে। আর আমাদের পরে এখানে জানা যায় যে টনিক ওষুধ আন্টি এখানে জেনিকে দিয়েছেন তা সেজন্য যাতে এখানে জেনি কখনোই নিজের ওজন কমাতে না পারে, এবং এই ওষুধ সে প্রথমবার খাচ্ছে না, সে অনেক আগে থেকেই খেয়ে আসছে, অর্থাৎ উপন্যাসের জেনি। কিন্তু এই বাইরের দুনিয়ার জেনির ইতিমধ্যেই এই মায়ের ওপর সন্দেহ ছিল যে নিশ্চয়ই এতে কিছু তো ব্যাপার আছে যা এই মা এত ভালোবাসা দেখাচ্ছে। আর এরপরে আমরা এখানে দেখি কিমকে যে জেনির এখানে অপেক্ষা করছিল। জাস্ট জেনিকে এখানে কিম প্রমিস করেছিল যে সে তাকে নিয়ে রাতের খাবারের জন্য যাবে। জেনি সেখানে এসে তাকে বলে যে সত্যি আমার তো জানাই ছিল যে তুমি এখানে ফ্রিও থাকবে ডিনারের জন্য। কিম বলে যে তোমার সাথে প্রমিস করেছি তো সেটা পূরণ তো করতেই হবে। আর তারা এখানে ডিনারের জন্য চলে যায়। যে ডিনার এখানে সাধারণ ডিনার নয়, বরং জেনির কাছে ডিনার ডেট মনে হতে লাগে। আর এরপরে এখানে যেমনই তারা রেস্টুরেন্টে পৌঁছায় যে এখানে কিম জেনিকে মেনু কার্ড দিতে লাগে। জেনি বলে যে ক্ষমা করো, আমার এখানে ফ্রেঞ্চ পড়তে আসে না, এবং কিমের এখানে অপরাধবোধ বা গিল্টি ফিল হয়, কারণ তার এই সব কিছু এখানে আগে থেকেই ভেবে রাখা উচিত ছিল। তার খারাপ এই বিষয়ে লাগে যে না জানি এখানে জেনি কতটা অস্বস্তি বোধ করছে এই কারণের জন্য। তো সে স্টাফকে এখানে তার রেগুলার জিনিসগুলো আনার জন্য বলে দেয়। আর অন্যদিকে সে জেনির উদ্দেশ্যে বলে যে ক্ষমা করো, আসলে এটা আমার প্রথমবার, আমি সিয়া ছাড়া অন্য কাউকে কখনো রেস্টুরেন্টে নিয়ে যাইনি, আমার আগে থেকে এখানে সব কিছু ভেবেচিন্তে বলা উচিত ছিল। জেনি বলে যে তুমি কি এখন পর্যন্ত এখানে ডেট করোনি? এক সেকেন্ড, তার মানে এখানে শুরু থেকে তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না? তুমি নিশ্চিত এখানে স্ট্রেট তো নাকি তোমার ছেলেদের পছন্দ? কিম বলে যে হ্যাঁ আমি স্ট্রেট, কিন্তু তুমি এমন কথা কেন বলছো? জেনি বলে যে না, আমার জাস্ট এখানে সন্দেহ হয়েছিল, কিন্তু আমি কাল রাতের ব্যাপারে জানতে চাই যে আমি তোমাকে এখানে শ্যাম্পু কন্ডিশনার দিয়েছিলাম, কি তার গন্ধে এখানে তোমার ঘুম এসেছিল? কিম এখানে বারণ করতে লাগে, আর সে এটা চাইছিল যে জেনি এখানে তার সাথে থাকুক। জেনি তো এখানে এক্সাইটেড হয়ে যায়। যেখানে হোস্ট তারপর জেনিকে জানাচ্ছিল যে এখন এখানে মিটার, অর্থাৎ ওই পার্সেন্টেজ 90 পর্যন্ত পৌঁছে গেছে। এটা শুনে তো জেনি খুব খুশি হয়, কারণ এখন শুধু 10% বাকি ছিল, যার পরে সে নিজের ওজনকে আরামসে কমিয়ে ফেলতে পারে। কিন্তু ততক্ষণে সেখানে স্টাফ চলে আসে আর তারা ডিনার শেষ করে যেতে লাগে। অন্যদিকে এখানে যেতে যেতে সে জেনিকে তার ব্লেজার ফেরত দিয়ে দেয়, আর জেনি এখানে তাকে নিজের জ্যাকেট দিয়ে দেয়। কিম বলে যে এটা ধুতে হবে, জেনি বলে যে না, এটা ধুতে হবে না, তুমি এটা নিজের কাছে রেখে ঘুমিও। আর জেনি এখানে পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করতে চাইছিল যে কি আসলে এখানে এই জ্যাকেট থেকে তার ঘুম আসে নাকি আসে না। অন্যদিকে সেখান থেকে সে চলে যায়, আর কিমকে এখানে সিয়ার কল চলে আসে, তো তাকে সেখানে যেতে হয়। জেনি বেচারি খুশি খুশি যাচ্ছিল যে ততক্ষণে তার সামনে ডেইজি নিজের গ্যাংয়ের সাথে চলে আসে। জেনি বলে যে দেখো, যদি তুমি এখানে আমার সাথে লড়াই করার জন্য এসে থাকো তাহলে আমার কাছে কোনো শক্তি নেই, আমার পুরো দিন এখানে খুব ভালো কেটেছে, আর এখন তোমার সাথে ঝগড়া করে আমি নিজের রাত এখানে নষ্ট করতে চাই না। ডেইজি বলে যে আরে তুমি সবসময় এমন কেন ভাবো যে আমি যখনই তোমার কাছে আসবো তোমার সাথে ঝগড়া করার জন্য আসবো? আমি তো এখানে তোমার ব্যালেরো কস্টিউম নিয়ে এসেছি। আর এক সেকেন্ড, তুমি তো জানোই না যে ব্যালেরো কস্টিউম এখানে কতটা বেশি ফিট আর টাইট হয়। আই মিন যদি ফিট না হয় তো আমাকে জানিয়ে দিও, আমি ডবল এক্সেল সাইজ আনিয়ে দেবো, কোনো না কোনো তো তোমাকে এখানে অবশ্যই ফিট হয়ে যাবে। এভাবে তার স্থূলতা বা মোটা শরীরের মজা উড়িয়ে সেখান থেকে সে যেতে লাগে। জেনি বলে যে জাস্ট একবার আমি প্রতিযোগিতার আগে 100 পার করে নিই, তারপর আমি একে নিজের বডি ফিগার দেখাবো। তারপর আমরা এখানে দেখি কিমকে, যেখানে সিয়া তাকে ল্যাবে ডেকেছিল, আর আসলে এখানে তারা ওই ওষুধের পরীক্ষা নিরীক্ষা বা ছানবিন করছিল, যার ব্যাপারে এখানে জেনি জানতে চেয়েছিল বা পরীক্ষা করতে বলেছিল। আর তখন এখানে বিজ্ঞানীরা তাকে জানাচ্ছিলেন যে এর ভেতরে এখানে ক্ষতিকর বা হার্মফুল কেমিক্যাল পাওয়া গেছে, আর এই কেমিক্যাল এখানে একটা পরিমিত পরিমাণে বা মডারেট অ্যামাউন্টে ওই ব্যক্তিকে
ব্যক্তিকে দেওয়া হয় যে ওজন বাড়াতে চায় আর সে কম ওজনের বা আন্ডারওয়েট হয়। কিন্তু যদি এর পরিমাণ মডারেট থেকে অতিরিক্ত বা এক্সেস হয়ে যায় তাহলে এই কারণে এখানে সামনের ব্যক্তি মোটাই থাকবে, সে কখনো এখানে রোগা হতে পারবে না। যত বেশি সে এটা খাবে তত বেশি তার শরীর এখানে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আর এটা জেনে তো এখানে কিমের রাগ এসে যায় যে শেষ পর্যন্ত একটা মা নিজের মেয়ের সাথে এমন কিভাবে করতে পারে। সে তখনই এখানে নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে ওই ওষুধ দিতে বারণ করে দেয়। যেমন এখানে সব স্টুডেন্ট ভয়ের সাথে অডিটোরিয়ামে বসেছিল, তাদের মধ্যে সব লোকের জানা ছিল যে জেনি এখানে অংশগ্রহণ করতে চলেছে এবং সবাই এখানে প্রস্তুতি বা প্রিপারেশন করছিল তাকে অনুপ্রাণিত বা মোটিভেট করার জন্য নয়, বরং তাকে ছোট করার জন্য, তাকে অপমান বা হিউমিলেট করার জন্য। সব লোক ভকে এখানে এটাই বোঝাচ্ছিল যে তোমাকে তো এখন এখানে ওই মেয়েকে ছেড়েই দেওয়া উচিত। ওই মেয়ের মধ্যে এমন কোনো বিশেষ কথা আছে, তুমি নিজেকে দেখো, তুমি তো এখানে সবচেয়ে সেরা আর সুন্দর মেয়ে পাওয়ার যোগ্য। নিজের প্রশংসা শুনে তো এখানে তার মজাই এসে যায়। সে বলে যে আমি তোমাদের সবাইকে কিভাবে বোঝাই, আমি মনের দিক থেকে খুব পরিষ্কার, আমি কারো রূপ চেহারার ওপর একদমই যাই না, আমার মানুষের মন খুব ভালো লাগে যারা নম্র আর দয়ালু হয়। এমন উল্টোপাল্টা কথা বলে এখানে লোকেদের নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছিল। কিন্তু ততক্ষণে এখানে একটা সুন্দর মেয়ের প্রবেশ ঘটে, যাকে দেখেই সবাই এখানে নিজেদের ঠিক করতে শুরু করে দেয়, অর্থাৎ চুল ঠিক করতে লাগে, টাই সেট করতে লাগে, যাতে প্রথম ইমপ্রেশন এই সুন্দর নারীর সামনে খারাপ না হয়ে যায়। সবচেয়ে আগে তো এখানে ভ এসে সামনে আসে আর নিজেকে পরিচয় বা ইন্ট্রোডিউস করাতে লাগে যে হ্যালো, আমার নাম এখানে ভ, আমি লিয়াং পরিবার থেকে বিলং করি। নাম তো শুনেই থাকবে। জেনি এখানে তাকে লাথি মারে, বলে যে গাধা নাকি, আমাকে চিনতে পারছো না। আর তার মারার ধরনে এখানে ভ কনফিউজ হয়ে যায়, বলে যে তুমি আর জেনি? জেনি বলে যে বাঁদরের মতো মুখ কেন বানাচ্ছ, ইতিমধ্যেই মুখ এখানে তোমার খারাপ দেখতে লাগে। আর এমনিতেও এক সপ্তাহ আগে আমি বলেই ছিলাম যে আমি নিজের ওজন কমাবো, তো আমি করে দিয়েছি, এতে এত চমকে যাওয়ার মতো বিষয় কোনটা? ভয়ের তো এখানে নাক দিয়ে রক্ত পড়া বা নোজ ব্লিডিং শুরু হয়ে যায়। আর ততক্ষণে ওই প্রতিযোগিতার শুরু হচ্ছিল। দূর থেকে এখানে যেমনই ডেইজি জেনিকে দেখে সে এখানে অবাক হয়ে যায়। তার সবচেয়ে আগে তো বিশ্বাসই হচ্ছিল না যে ও জেনি। আর ততক্ষণে এখানে সব লোক ওই ব্যালেরও শুরু করে দেয়। ভয় এখানে সেন্টারে দাঁড়িয়েছিল আর এখানে সাইডে যেখানে জেনিকে দেখে তো সে খুব নার্ভাস হয়ে যায়। সব মানুষের মনোযোগ এখানে শুধু এবং শুধুই জেনির ওপর ছিল, তার সুন্দর নাচ আর সুন্দর চেহারার ওপর। কেউ এখানে এই মেয়েকে আগে কখনো দেখেইনি। আর যখন তাদের সবার জানা যায় যে ও জেনি, তখন সবাই এখানে অবাক হয়। কিম আর সিয়া তো এই পারফরম্যান্স খুব উপভোগ বা এনজয় করছিল, কিন্তু অন্যদিকে ভজে ছিল, সে টেবিলের পেছনে বসে এখানে রাগে ওই পারফরম্যান্স দেখছিল। পারফরম্যান্স শেষ হওয়ার পর সব লোক এখানে জেনির প্রশংসা করে। আর এখানে ডেইজি বুঝতেই পারছিল না যে হঠাৎ করে এমন কিভাবে এর ওজন কমে গেল। যেমনই সেখান থেকে জেনি যেতে লাগে, ডেইজি ওই সময় এখানে তার কাছে চলে আসে এবং তার উপর এখানে দোষ বা ব্লেম লাগাচ্ছিল যে জেনি এখানে নিজের সার্জারি করিয়ে নিজের চর্বি বা ফ্যাট বাইরে বের করেছে, এই কারণে এত তাড়াতাড়ি এখানে তার ওজন কমতে পেরেছে। জেনি বলে যে ম্যাডাম, ওটা করার পরেও এখানে ডিসচার্জ পিরিয়ড 1 মাসের হয়। যদি এমন কথা হতো তো এখন পর্যন্ত আমি হাসপাতালে থাকতাম। আর এমনিতেও এই 1 সপ্তাহ আমি এখানে পুরো খাটুনি করে 6 থেকে 7 ঘন্টা ওয়ার্কআউট করেছি আর সাথে সাথে ডায়েট ফলো করেছি। এখন তোমাকে করতে হবে না তো কথা আলাদা, কিন্তু আমি খুব নিয়মানুবর্তী বা ডিসিপ্লিনড মেয়ে। রাগে এসে ডেইজি এখানে তাকে চড় মারতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে সেখানে ডেইজির ভাই হান চলে আসে। কিন্তু জেনিকে দেখে এ ভাবছিল যে না জানি কেন এখানে জেনিকে চেনা চেনা মনে হচ্ছে। সে এখানে ডেইজিকে আটকায় আর তাকে বোঝায় যে তুমি জানো যে আমাদের পরিবারে এমন চলে না, জিয়াং পরিবারের মেয়েরা আর ছেলেরা কখনো কোনো ভুল মানুষের ওপর হাত তোলে না, তা সে যাই কিছু কেন না হয়ে যাক না কেন। ডেইজি বলে যে কিন্তু এই মেয়ে আমাকে খুব বিরক্ত করছে। হান এখানে বলে যে না, ভুল তোমার, রাগ তোমার হচ্ছে, সে কিছু করেনি। আর পরে এখানে সে জেনির কাছে ডেইজির তরফ থেকেও ক্ষমা চায়, জেনি তাকে ক্ষমা করে দেয়। আর এখানে হান তারপর জানায় যে আমি ডেইজির ভাই, আমি তোমাকে কোথাও তো দেখেছি, তাহলে কি আমরা বর্তমানে এখানে বন্ধু বা ফ্রেন্ডস হতে পারি? জেনি তো এখানে তাকে না বলার মতো ছিল, কারণ তার এমন মনে হচ্ছিল যেন সে তার কাছে আসার চেষ্টা করছে। কিন্তু এখানে যেমনই সে ডেইজির মুখ দেখে, সে বুঝে যায় যে ডেইজির রাগ হচ্ছে, তার হিংসে বা জেলাস ফিল হচ্ছে যে তার নিজের ভাই এখানে তার শত্রুর সাথে হাত মেলাচ্ছে। আর এই বিষয়ের কারণেই এখানে ওই না হাতে বদলে যায়, যেখানে সে শুধু ফ্রেন্ডশিপের জন্য হ্যাঁ বলে দেয়। এখন দূর থেকে কিম এই দুজনকে দেখে এটা ভাবছিল যে আসলে জেনির মাঝে আর ওই মানুষের মাঝের সম্পর্কটা কি। আর সিয়া সেখানে তখনই জেনির কাছে গিয়ে তার প্রশংসা করতে শুরু করে দেয়, তাকে বাহবা বা অ্যাপ্রিসিয়েট করতে শুরু করে দেয়, আর জানাচ্ছিল যে কিভাবে পুরো ইউনিভার্সিটি জুড়ে শুধু এবং শুধুই এখানে জেনির চর্চা হচ্ছে। জেনিও এখানে নিজের ওপর খুব গর্ব বা প্রাউড ফিল করছিল। আর এই বিষয় নিয়ে এখানে ডেইজির তো খুব রাগ হচ্ছিল, সে নিজের ভাইকে এখানে কমপ্লেন করতে লাগে। কিন্তু হান এখানে তাকে চুপ থাকার জন্য বলে, কারণ জেনি সুন্দর দেখাচ্ছে, তাতে তার কি দোষ, আর এতে এখানে ডেইজির চটার বা চিড় খোলারও কি কারণ আছে? ততক্ষণে সেখানে ভজোর করে এসে জেনিকে
নিজের সাথে চলার জন্য বলে। কিম এসে তাকে বলে যে তোমার কি মনে হয় না যদি কোনো নারী একবার নো বলে দেয় তো সেটা নোই হয়, তুমি তার সাথে এখানে জোর জবরদস্তি করতে পারো না, আর এমনিতেও জেনি এখানে আমাদের সাথে যাচ্ছে। তখনই এখানে তাকে বলে যে দেখো কিম, আমি জানি যে এখানে তুমি কত বড় আর কত ধনী মানুষ, কিন্তু এর মানে এটা নয় যে তুমি আমার আর জেনির মাঝখানে আসবে। আমি জেনিকে এখানে অনেক সময় থেকে চিনে আসছি, আর আমার এখানে জেনির ওপর পুরো অধিকার আছে। জেনি বলে যে চুপ করো, আমি কোনো বস্তু বা অবজেক্ট তো আর নই যেখানে তুমি নিজের অধিকার আমার ওপর দেখাচ্ছ। কিম এখানে বলতে শুরু করে দেয় যে দেখো মিস্টার, এখন এখানে তোমার মায়ের আসল রূপ বা পোল খুলে গেছে। এমনটা বলে এখানে সে তাকে ল্যাবরেটরির রিপোর্ট দেখাতে লাগে। যেসব রিপোর্ট এখানে দেখে সে কিছু বুঝতে পারে না। তখন সে তাকে জানায় যে কোনো ব্যাপার না, আমি তোমাকে বোঝাচ্ছি। তোমার মা এখানে শুরু থেকে জেনিকে এমন একটা ওষুধ আর এমন টনিক দিয়ে আসছিলেন যে কারণে এখানে জেনির ওজন বাড়ছিল, সে নিজের ওজন কমাতে পারছিল না। আর যদি এখনো ওই বেচারি ওই ওষুধ চালু রাখতো তাহলে তার মানসিক অসুস্থতা বা মেন্টাল ইলনেস বেড়ে যেত। এই সব কিছু জেনে এখানে অবাক হয়ে যায়। কিম তাকে আগে জানাচ্ছিল যে এই সব প্রমাণ বা প্রুফ সে এখানে গিয়ে পুলিশ স্টেশনে জমা বা সাবমিট করে দিয়েছে, আর আন্টি এখানে গ্রেফতার হওয়ার মুখে দাঁড়িয়ে আছেন। তখন এখানে হোস্ট চলে আসে আর জেনিকে জানাচ্ছিল যে এখন যে এখানে ভয়ের প্যারামিটার তা 85% হয়ে গেছে, আর জেনির কাছে 3 ঘন্টা বাকি আছে তাকে এখানে 100 করার জন্য। তখন এখানে ভয়ের ওই প্রতিটি মুহূর্ত মনে পড়ছিল যেখানে এত সব কিছু হওয়ার পরেও জেনি তার পক্ষ নিয়েছে, তাকে বাঁচিয়েছে, আর তার মা তার সাথে এত খারাপ করছিলেন। সে মন থেকে এখানে জেনিকে সরি বলতে শুরু করে দেয়। শুধু এতটুকুই নয়, এখানে তার উদ্দেশ্যে বলে যে দেখো, এখন আমার এখানে সব কিছু জানা হয়ে গেছে যে এত বছর ধরে এখানে আমার মা তোমার সাথে কতটা খারাপ জিনিস করে আসছিলেন। আমি জানি যে তিনি তোমার ওপর অনেক চিৎকার করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু একজন মা হিসেবে আমি ওই জিনিসগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আমার যদি এই জিনিসগুলোর ব্যাপারে আগে থেকেই জানা থাকতো তাহলে আমি কখনো এখানে তোমার বিরুদ্ধে যেতাম না, আমি কখনো তোমার ওপর চিৎকার করতাম না। আর আজ আমি এখানে ফাইনালি অ্যানাউন্স করছি যে এখন এখানে তুমি আমাদের কাজের মেয়ে বা মেড হিসেবে থাকতে পারো না। তুমি যোগ্য কোনো ভালো মানুষের, একটা ভালো ভবিষ্যতের, একটা ভালো ক্যারিয়ারের, আর এখন তুমি আমাদের পরিবারের কোনো জিনিস ধারো না বা ওন করো না। সেজন্য তুমি এখানে নিজের জীবন, নিজের স্বাধীনতা বা ফ্রিডম আর লিবার্টির সাথে বাঁচতে পারো। আমি তোমাকে সরি বলার সাথে সাথে এখানে থ্যাংক ইউও বলতে চাই। এমনটা বলে তো কমপ্লিটলি মাথা নোয়ায় বা বো ডাউন করে শ্রদ্ধার সাথে, আর তারপর সেখান থেকে চলে যায়। জেনি এখানে আনন্দ পায়, কারণ তাকে যে সরি আর থ্যাংক ইউর ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দিল তা কতখানি আসল বা জেনুইন ছিল। অন্যদিকে এখানে কিম ছিল যে জেনিকে নিজের সাথে বাড়ি চলার জন্য বলছিল। হোস্ট এসে এখানে জেনিকে জানাচ্ছিল যে ভয়ের প্যারামিটার 100% পূর্ণ হয়ে গেছে, তোমার একটা মিশন সম্পূর্ণ হয়ে গেছে। এখন জেনি এখানে একটু ভয় পেতে শুরু করে দেয়, কারণ এখন এখানে শুধু 10%-এর প্যারামিটার বাকি রয়ে গেছে, তাও আবার কিমের জন্য। আর যদি সে 10% সম্পূর্ণ করে দেয়, যার মানে এখানে সে নিজের দুনিয়ায় ফেরত চলে যাবে। কিন্তু না জানি কেন এখানে জেনি এখন নিজের দুনিয়ায় ফেরত যেতে চায় না। তার এমন অনুভব হচ্ছিল যেন সে কিমের সাথে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে বা কমফোর্টেবল হয়ে গেছে, খুব অভ্যস্ত হয়ে গেছে, আর তাকে ছেড়ে চলে যাওয়া তার জন্য খুব কঠিন হতে পারে। তাদের যাওয়ার পর সেখানে হান যে আছে ডেইজিকে ওয়ার্নিং দেয় আর তাকে বোঝায় যে আগামীতে আমার এখানে এই ইউনিভার্সিটি থেকে তোমার একটাও কমপ্লেন আসা উচিত নয়। তুমি এখানে পড়াশোনা করার জন্য যাও, কারো সাথে বিউটি কম্পিটিশনে যাওয়ার জন্য নয়, তাদের সাথে লড়াই করার জন্য নয়। জেনি সেখানে কিম আর সিয়ার সাথে যাচ্ছিল যে ততক্ষণে সেখানে হান চলে আসে, আর এসে এখানে সে তার থেকে তার কন্ট্যাক্ট নম্বর চায়। জেনি খুশি খুশি দিয়ে তো দেয়, কিন্তু এখানে কিমের মুখের হিংসে বা জেলাসি পরিষ্কার দেখা যাচ্ছিল। আর অন্যদিকে পরে তারা ওই কথাই বলছিল যে জেনি আসলে কোথায় থাকবে। সিয়া বলে যে এতে ভাবার মতো কোনো কথা, জেনি তো এখানে আমাদের সাথেই থাকবে। শুরুতে এখানে জেনি মানা করছিল আর বলছিল যে তোমরা ইতিমধ্যেই এখানে আমাকে নিয়ে এসেছো, আমার এত সাহায্য করেছো, আর আমি মনে করি না যে এখন আমার আরো সাহায্য নেওয়া উচিত। সিয়া বলে যে আরে আমি তো তোমাকে প্রায় নিজের বোন বা সিস্টার বানিয়েই নিয়েছি, আর তুমি এখানে আমার সাথে এমন কথা বলছো। জেনিকে তারা এখানে যেভাবে হোক রাজি করিয়ে নেয় আর নিয়ে এখানে নিজেদের বাড়িতে চলে যায়। অন্যদিকে এখানে সে রাতের সময়ে জেগে থেকে জেনির টার্গেটকে দেখে ওইসব ভালো ভালো মুহূর্ত মনে করছিল। আর এখানে জেনিকে হোস্ট জানাচ্ছিল যে তোমার পার্সেন্টেজ 90 থেকে 35 হয়ে গেছে, আর এমনটাই চলতে থাকলে 5% পর্যন্তই পৌঁছাতে পারে। জেনি বলে যে 1 সেকেন্ড, এটা কবে হলো? তুমি তো আমাকে জানালেই না যে পার্সেন্টেজ কমেও যেতে পারে, আর ও এত রাতে জেগে থেকে করছেটা কি? এমনটা ভেবে সে তার ঘরের দিকে পা বাড়াতে লাগে যে ততক্ষণে এখানে সে নিচে সিয়াকে পেয়ে যায়। সিয়া আসতেই এখানে জেনির হাতে গরম দুধ ধরিয়ে দেয় আর বলে যে দেখো, আমার ভাইয়ের অভ্যাস আছে, দয়া করে গিয়ে তুমি এখানে তাকে ভালো উপায় দিয়ে এসো। জেনি বলে যে আরে আমি কেন যাব, তুমিও তো যেতে পারো। সিয়া বলে যে এখন আমি কি বলবো তোমাকে, আমাকে আমার বন্ধুদের সাথে গেম খেলতে যেতে হবে। আর ওমন মিথ্যে বলে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়, যাতে এখানে সে জেনিকে আর নিজের ভাইকে সুযোগ দিতে পারে প্রাইভেসি বা একাকিত্বের।
এখানে হোস্ট তাকে জানাচ্ছিল যে প্যারামিটার 35 থেকে 40 পর্যন্ত পৌঁছে গেছে। জেনি বলে যে আরে বাহ, এভাবে কিভাবে? আর যখন সে ঘরে দেখে তখন সে তার জ্যাকেটের সাথে ঘুমাচ্ছিল, এই কারণে ও 35 থেকে 40 হয়ে গিয়েছিল। ওদিকে অন্যদিকে এখানে জেনি তাকে দুধ দেওয়ার জন্য আসে, যেখানে বেচারা তো ভয় পেতে শুরু করে দেয় আর সরি বলতে লাগে। জেনি বলে কোনো ব্যাপার না, তুমি এভাবেও ভাবতে পারো, এতে কোনো অদ্ভুত বা ক্রিপি বিষয় নেই। কিম এখানে তাকে আটকায় আর সে সামনে থেকে এখানে তাকে অফার করে একসাথে এখানে একই বিছানা বা বেড শেয়ার করার, কিন্তু সে প্রমিস করে যে এখানে সে শারীরিকভাবে বা ফিজিক্যালি জিনিসটাকে আগে বাড়াবে না। এখন হোস্ট তাকে জানাচ্ছিল যে এটাই ভালো সুযোগ প্যারামিটার 100 পর্যন্ত নিয়ে যাওয়ার, কিন্তু এখানে জেনি প্যারামিটারকে 100 করতে চাইছিল না, কারণ সে এই উপন্যাসের দুনিয়া থেকে বাইরে যেতে চায় না। সহজ কথায় সে কিম থেকে দূরে যেতে চায় না। সেজন্য সে না বলে তো সেখান থেকে দৌড়ে চলে যায় নিজের বেডরুমে আর ঘুমিয়ে সোজা সকালে ওঠে। কিম এখানে তার জন্য একটা স্টিকি নোট পাঠিয়েছিল, যা পড়ে তো এখানে সে লজ্জা পেতে শুরু করে দেয়। আর তারপর কি, যেমনই ব্রেকফাস্টের সময় হয়, জেনি আর শিয়া দুজনেই ইমপ্রেস হয়ে যায়, কারণ আজকের ব্রেকফাস্ট এখানে কিম স্পেশালি নিজের হাতে প্রস্তুত বা প্রিপেয়ার করেছিল। তারপর একসাথে দুজনে এখানে ব্রেকফাস্ট করতে লাগে। আর যখন জেনি আর শিয়া যাচ্ছিল তখন তার মা সেখানে চলে আসেন, যিনি খুব ভয় পেয়েছিলেন। যেমনই এখানে সে জেনিকে দেখে সে কান্নাকাটি শুরু করে দেয় আর জেনির কাছে এখানে সব বিষয়ের জন্য ক্ষমা চাইছিল, যে তাদের থেকে খুব বড় ভুল হয়ে গেছে। তাদের এখানে অন্যদের কথায় জেনির সাথে এমনটা একদমই করা উচিত হয়নি, তার স্বাস্থ্যের সাথে খিলোয়াড় একদমই করা উচিত হয়নি। আর এখানে জেনি রাগে ছিল। সব লোক সেখানে এসে ওই জিনিসের রেকর্ডিং করতে শুরু করে দেয়। এখন জেনি নিজের মাকে ক্ষমা করে তো কোনো উপায় করে, কারণ তারা যা জেনির সাথে করেছে তা পরিষ্কার দেখায় যে জেনি তো তাদের এখানে নিজের মেয়ে বা ডটার তো আর নয়। কিন্তু অন্যদিকে সেখান থেকে সে চলে যায়, যেখানে আন্টি খুশি খুশি টেক্সট করে দেয় কাউকে, কারণ এখানে সে খুব হ্যাপি ছিল। আর এতে বোঝা যায় যে ইচ্ছা করে তারা এখানে সব নাটক করেছিল, পাবলিকলি সবার মনোযোগ আকর্ষণ বা অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। আর শুধু এতটুকুই নয়, সে ওই ভিডিওগুলোকে এখানে অনলাইনে পোস্টও করিয়ে দেয় সহানুভূতি বা সিম্প্যাথি পাওয়ার জন্য। যেমনই এখানে জেনি এই সব কিছু দেখে সে ভয় পেতে শুরু করে দেয়, কারণ এখানে লোকেদের কথার আসল ঘটনা বা কনটেক্সট জানা থাকে না, আর লোক শুধু ভিডিও ক্লিপ দেখে এখানে জেনিকে বিচার বা জাজ করতে শুরু করে দেবে, আর এটা বলতে শুরু করে দেবে যে আজকালকার বাচ্চারা কেমন হয়, মা বাবাকেই এখানে ধোকা দিয়ে দেয় আর ছেড়ে দেয়। এখানে ডেইজি ছিল, যে ইচ্ছা করে এখানে জেনির আরও নিন্দা করে, আর ডেইজির বান্ধবীরা যারা ছিল তারা তো তারই পক্ষ নেয় আর এখানে জেনির নিন্দা করা শুরু করে দেয়। জেনি সবার উদ্দেশ্যে বলে যে দেখো, তোমরা সবাই আমার বিরুদ্ধে শুধু একটা ভিডিও ক্লিপের কারণে কিছু বলতে পারো না, তোমাদের কারোর এখানে পেছনের গল্প বা ব্যাক স্টোরি জানা নেই, সেজন্য কিছু না বললেই বেশি ভালো হবে, কারণ যে কেউই নিজের মুখ খুলবে আমি নিশ্চিতভাবে এখানে তার বিরুদ্ধে মানহানির মামলা বা কেস ফাইল করব গুজব ছড়ানোর জন্য। পরে এখানে শিয়া আর জেনি এটাই ভাবছিল যে আসলে তারা এখন এই সমস্যাজনক পরিস্থিতি থেকে বাইরে কিভাবে আসতে পারে। এরপরে এখানে ততক্ষণে সেখানে হান চলে আসে, যে জেনির সাহায্য করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু কিম এসে হানকে বলে যে প্রয়োজন নেই, আমি আছি, আমি নিজেই এখানে জেনির জন্য যথেষ্ট। হান তখন এখানে জেনিকে নিজের তরফ থেকে অনিদ্রা বা ইনসোমনিয়ার ব্যাপারে জানাতে লাগে, কারণ তারও এখানে ঘুমের সমস্যা বা স্লিপিং ডিসঅর্ডার আছে পেছনের কোনো ঘটনার কারণে। আর এই জিনিসে এখানে সে জেনির সাহায্য চায়, কিন্তু সে এর বদলে এখানে জেনির নিজের সাহায্য করার জন্য রেডি থাকে। কিম বলে যে দেখো, যদি তোমার এখানে ইনসোমিয়া থাকে তো আমি কোনো ঘুম বিশেষজ্ঞ বা স্লিপ এক্সপার্টের সাথে তোমার কথা করিয়ে দিতে পারি, কিন্তু জেনি এখানে তোমার সাহায্য করবে না। জেনি কিমকে এখানে শান্ত করায় আর বলে যে আমাকে আমার সিদ্ধান্ত বা ডিসিশন নিজেকেই নিতে দাও। আর এখানে সে হানকে হ্যাঁ বলে দেয় তার সাহায্য করার জন্য, যেখানে এই কথা কিমের ভালো লাগে না। সে জেনিকে এখানে বোঝাচ্ছিল যে দেখো, তুমি এখানে অন্যদের খুশির জন্য নিজের খুশিকে উৎসর্গ বা স্যাক্রিফাইস করো না, সবাইকে খুশি করা বা প্লিজ করা তোমার কাজ নয়, তুমি জাস্ট এখানে নিজের ব্যাপারে ভাবো। জেনি বলে কোনো ব্যাপার না, আমি সব কিছু এখানে নিজের ইচ্ছেতেই করছি, তুমি এখানে চিন্তা করো না। অন্যদিকে এখানে অ্যাসিস্ট্যান্ট যে ছিল, যে হানকে এসে জেনির সব তথ্য বা ইনফরমেশন দিচ্ছিল, আর জেনির কোনো বেশি তথ্য এখানে পাওয়া যাচ্ছিল না। হান তখনই এখানে জেনির সাথে দেখা করার জন্য ডেকে নেয়, আর এখানে তার সন্দেহ ছিল যে জেনি ওই মানুষ যে যার সাথে সে এত বছর ধরে যুক্ত হওয়ার চেষ্টা করছে। জেনি যখন সেখানে যাচ্ছিল তখন এখানে হোস্ট তাকে জানায় যে তোমার প্রোগ্রেসিভ মিটার হানের জন্য রেডি হয়ে গেছে, তো তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি যেমন কাজ করতে চাও করতে পারো, নিয়ম বা ড্রিল তো তোমার এখানে জানা থাকবে। যার পরে সেখানে সে গিয়ে হানের সাথে কথা বলতে শুরু করে দেয়। সে বলে যে দেখো, আমি নিশ্চিত নই যে আমি তোমার সাহায্য করতে পারবো নাকি পারবো না। হান বলে যে তুমি চিন্তা করো না, এমনিতেও আমি তোমাকে এখানে কিছু বলতে বা করতে আসিনি, যদি সাহায্য করতে নাও পারো তো না চিৎকার করব আর না রাগ করব, আমরা তো জাস্ট এখানে ট্রায়াল বেসিসে আছি। যখন জেনি তার সাথে কথা বলা শুরু করে তখন কিমের প্যারামিটার ইতিমধ্যেই 35
36% হয়ে যায়। আর এটা জেনে তো জেনি খুশি হয়ে যায় যে কথা বলার কারণে এর পার্সেন্টেজ বাড়ছে। এটা তো খুব ভালো কথা, এটা তো তাহলে এখানে ঘুমানোরও প্রয়োজন পড়বে না। অন্যদিকে এখানে কিম জানতে পারে যে জেনির একটা নির্দিষ্ট ফুল বা স্পেসিফিক ফ্লাওয়ার থেকে অ্যালার্জি আছে, আর এটা ওই ফুলই হয় যাতে এখানে হানের মায়েরও অ্যালার্জি ছিল। এখন এখানে সে জেনিকে তার অ্যালার্জির ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। জেনি তাকে জানায় যে আমার আম বা ম্যাঙ্গো থেকে অ্যালার্জি আছে, আর এই কথা জেনে হান এখানে অবাক হয়ে যায়, কারণ তার মায়েরও এখানে ম্যাঙ্গো থেকে অ্যালার্জি ছিল। আর যখনই এখানে সে জেনিকে দেখে তো তার নিজের মায়ের অল্প বয়সের রূপ বা ইয়াঙ্গার সেলফ মনে পড়ে যায়। তার কাছে শুধু এবং শুধুই তার মায়ের একটা ছবি বা ফটো আছে যখন এখানে খুব তরুণী ছিলেন, আর ও কিছুটা এখানে জেনির সাথে মেলে। আর তার এই সব কিছু এখানে কাকতালীয় বা কোইন্সিডেন্স তো একদমই মনে হচ্ছিল না, যে একসাথে এত কোইন্সিডেন্স হতেও কিভাবে পারে। কথা বলার পর সেখান থেকে তারা আবার যেতে লাগে যেখানে কিম জেনিকে নিতে আসে। আর হান আর কিমের মাঝে পরিষ্কার হিংসে বা জেলসি দেখা যাচ্ছিল, যেন এখানে তারা জেনির জন্য লড়াই করতে চলেছে। এখন এখানে হোস্ট এই কথা জেনিকে জানাচ্ছিল, আর জেনি এটাই ভাবছিল যে এখন জেলসির প্যারামিটারকে ও আর কিভাবে কন্ট্রোল করতে পারে, আর ও এই দুজনের মাঝে কি বা করতে পারে। জেনি এখানে হানকে গুড বাই বলে আর কিম তাকে নিয়ে সেখান থেকে যেতে লাগে। অন্যদিকে এখানে কিম মাঝ রাস্তায় তখনই গাড়ি থামিয়ে দেয়, আর জেনির কাছে প্রকাশ বা এক্সপ্রেস করছিল যে তার এখানে কতটা বেশি হিংসে বা জেলাস ফিল হচ্ছে। জেনি তাকে বলে যে আমি জানি, আমি তোমার অনুভূতি বা ফিলিংস বুঝতে পারছি, কিন্তু তোমাকে এখানে কোনো চিন্তা বা মানসিক চাপ নেওয়ার প্রয়োজন নেই, তুমি জাস্ট এখানে আমার উপর ভরসা রাখো। এখন কিম এখানে ভাবছিল যে সে এই জিনিসটাকে প্রশংসা বা কমপ্লিমেন্ট হিসেবে নেবে নাকি এখানে বিষয় বুঝে ছেড়ে দেবে। আর তখন আমরা এখানে দেখি ডেইজিকে আর জেনির মাকে, যেখানে ডেইজি নিজের মায়ের কাছে বলছিল, অর্থাৎ হ্যাঁ, এই যে আন্টি আছেন উনি জেনির আসল মা নন, বরং দত্তক নেওয়া মা বা অ্যাডপটিভ মামা। আর এই কথা জেনিকে এখানে এখন পর্যন্ত জানানো হয়নি। এই রহস্য বা সিক্রেট শুধু এবং শুধুই এখানে ডেইজি আর তার এই মায়ের মধ্যে আছে, যেখানে সে নিজের মায়ের কাছে বলছিল যে যদি আমরা এখানে কিছু না করলাম তো আমাদের আসল রূপ একদিন সবার সামনে প্রকাশ হয়ে যাবে। আন্টি বলেন যে চিন্তা করো না মা, তোমাকে ওই পরিবারে আনার জন্য আমি এখানে অনেক খাটুনি করেছি। আমি তোমাকে একটা বিলাসবহুল বা লাক্সারিয়াস লাইফ দিতে চেয়েছিলাম যা তুমি বাঁচছো, আর এই মেয়েকে আমি ওই লাইফটা এখানে তোমার থেকে কেড়ে নিতে দেবো না। ইচ্ছা করে এখানে আন্টি জেনির বিরুদ্ধে আলাদা আলাদা ওয়েবসাইট বানানো শুরু করে দেন, তাও আবার খুব নোংরা উপায়। জেনি এই সব কিছু দেখে এখানে অবাক হয়ে যায়, কারণ তার নিজের মোবাইল নম্বর ওইসব জিনিসের সাথে লিঙ্ক করা ছিল। আর এই কথা যেমনই এখানে কিম জানতে পারে, সে তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমাদের কাছে এখানে আইটি বিশেষজ্ঞরা আছেন যারা আইপি অ্যাড্রেস এখানে ট্র্যাক করে লিঙ্ক ট্র্যাক বা রিকগনাইজ করে জানতে পারবেন যে আসলে এই সবকিছু কে করেছে। অন্যদিকে পরে এখানে সব বিষয়ের খোঁজ নেওয়া শুরু হয়ে যায়, আর তখনই এখানে তারা রিপোর্ট পায়, আর তারা জানতে পারে যে ডেইজি তাদের আসল মেয়ে নয়, আর এখানে হাসপাতালে জন্মের সময় বাচ্চাদের বদলে নেওয়া হয়েছিল। এখন এই বিষয়ের খোঁজ নেওয়ার জাস্ট একটাই উপায় ছিল, যা এখানে ডিএনএ টেস্ট করানো। তারা এখানে হানের কাছে চলে যায়, তখন তারা ডিএনএ টেস্ট করায়, আর তখন তারা জানতে পারে যে হান আর জেনি আসলে এখানে ভাই বোন। আর আন্টি এখানে ডেইজি আর জেনির জীবন বদলে দিয়েছেন, যাতে তাদের মেয়ে ডেইজি এখানে অ্যাশ আর আরামের জীবন কাটাতে পারে, আর তিনি এখানে জেনিকে একটা অদ্ভুত কষ্টের জীবন দিতে পারেন, যা এখানে তিনি নিজের মেয়েকে কখনো দিতে চান না। এরপরেও এখানে তারা দুজনেই তো কাঁদতে শুরু করে দেয়, যেখানে কিম তাদের দেখে বলে যে কাঁদার সময় নয়, এখন এখানে কাজ করার সময়। যদি আমাদের আগে ডেইজির মা এগিয়ে যান তো বিপদ আসতে পারে, সেজন্য ভালো হবে যদি সত্যটাকে বাইরে বের করে দেওয়া যায়। হান বলে যে না, এত তাড়াতাড়ি নয়, আমি জানতে চাই যে আসলে তার মায়ের সাথে কে কে এই সব জিনিসে জড়িত বা ইনক্লুডেড আছে। আর এখানে বাড়ি পৌঁছাতেই তার জানা হয়ে যায় যে ডেইজি ইতিমধ্যে ইনক্লুডেড আছে, কারণ ডেইজি এখানে খুব হাইপার বা উত্তেজিত হয়ে গিয়েছিল, সে চিন্তায় পড়ে গিয়েছিল। আর এখানে সে নিজের মা বাবার কাছে, অর্থাৎ আসল মা বাবার কাছে অনুরোধ করছিল যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এখানে তার ডিএনএ টেস্ট করিয়ে রেখে নেওয়া উচিত, আর ওই টেস্ট এখানে সে নিজের অধীনে করাবে, যাতে এখানে সে রিপোর্টের অদল বদল করতে পারে। বাবা মা তাকে বোঝাচ্ছিলেন যে রিপোর্ট দেওয়ার কি প্রয়োজন, তুমি আমাদেরই মেয়ে, কিন্তু এখানে সে মনে মনে ভয় পাচ্ছিল আর ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিল। আর তখন এখানে ভ তাকে বলে যে কোনো ব্যাপার না ডেইজি, আমি আছি তো, আমি এখানে তোমার রিপোর্ট বের করিয়ে রেখে দেবো। তারপরে এখানে সে নিজের মায়ের চুলের নমুনা বা হেয়ার স্যাম্পল নিয়ে নেয়, যাতে এখানে সে নিজের মায়ের হেয়ার স্যাম্পলকে তার অ্যাডপটিভ মায়ের হেয়ার স্যাম্পল থেকে এখানে আলাদা আলাদা করতে পারে। যার পরে এখানে তারা টেস্ট করাতে লাগে, আর তাদের জানা ছিল যে নমুনার এখানে অদল বদল করে দেওয়া হয়েছে, কিন্তু তারা ডেইজিকে এখানে কানে কান খবর হতে দেয় না। ডেইজি তো এখানে খুশি হয়ে যায় যে রেজাল্ট এখানে পজিটিভ এসেছে, আর আরো একবার রেজাল্ট বের করার জন্য কেই বা বলবে এদের। এখন বাবা মাও এখানে ডেইজির উদ্দেশ্যে বলেন যে দেখলে, আমরা তোমাকে বলেছিলাম না যে তোমাকে এখানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যেই এখানে তুমি আমাদের মেয়ে, আর এতে সন্দেহের কোনো অবকাশ নেই।
অন্যদিকে পরে আমরা এখানে দেখি যেখানে ভ তো তার আসল মাকেও সেখানে নিয়ে চলে আসে সাহায্য করার জন্য, আর আন্টি এখানে অনবরত জেনির নিন্দা করেই যাচ্ছিলেন। এভাবে এখানে একটা সময়ের জন্য তো জেনির আসল মা বাবার সন্দেহ হতে শুরু করে দেয় যে আসলে এ কেমন মা যে নিজের মেয়ের এখানে নিন্দাই করে যাচ্ছে। এখন যখন তারা এখানে অফিসিয়ালি অ্যানাউন্স করতে চলেছিলেন জিয়াং পরিবারের নতুন উত্তরাধিকারীকে, কিন্তু ততক্ষণে এখানে হান তাদের থামিয়ে দেয়। তাদের এখানে সে শুরুর ওই সব রিপোর্ট দেখাতে লাগে, যেসব রিপোর্ট এখানে তো ডেইজি নিজের হাতে ছিঁড়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু তারা এখানে রিপোর্ট দেখে চমকে যায়। জেনি, সিয়া আর কিম সবাই ওখানেই চলে আসে, আর এখানে তাদের পারিবারিক পুনর্মিলন বা ফ্যামিলি রিউনিয়ন হয়ে যায়। এরই সাথে সাথে এখানে আন্টিকে এখন জেলে পাঠিয়ে দেওয়া হয়, কারণ আন্টি যে কাজ করেছেন তা কোনো ছোটখাটো কাজ নয়, অনেক বড় অপরাধ, যার পরে এখানে হানের প্যারামিটার 100% হয়ে যায়। আর এখন জাস্ট পালা বাকি থেকে যায় এখানে কিমের যে কবে তার প্যারামিটার এখানে 100 হবে। এখানে ওই দিন যখন ব্যক্তিগতভাবে কথা বলছিলেন তখন এখানে হোস্ট তাকে জানাচ্ছিল যে তোমার কাছে 7 দিনের সময় আছে, এই 7 দিনে এখানে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি প্যারামিটার 100% করে এখানে থাকতে চাও নাকি নিজের দুনিয়ায় যেতে চাও। যদি তুমি এখানে থাকতে চাও তো তুমি এই উপন্যাসের জেনির মতোই আজীবনের জন্য এই উপন্যাসের ভেতরে থাকবে, আর এর সিদ্ধান্ত এখানে তোমার ওপর। এখন এখানে দিন কাটতে থাকে, আর জিয়াং পরিবার এখানে একটা অনুষ্ঠান বা ইভেন্ট অর্গানাইজ করে যেখানে তারা সবাইকে ডাকে নিজেদের নতুন মেয়েকে ইন্ট্রোডিউস করানোর জন্য। আর এরই সাথে সাথে এখানে 7 দিনও সম্পূর্ণ হয়ে যায়, যেখানে জেনি নিজের ডিসিশন বানিয়ে নেয় যে সে কিমের সাথে থাকা পছন্দ করবে। হোস্টও এখানে তাকে ওই ইচ্ছা বা উইশ পূরণ করে দেয়, প্যারামিটারও এখানে 100 পার করে। তখন যখন এখানে জেনি নিজের ফিলিংস কিমকে জানায় বা কনফেস করে, কিম তো এখানে ইতিমধ্যেই জেনিকে প্রপোজ করতে চলেছিল, কিন্তু জেনি ইতিমধ্যেই এখানে সামনে থেকে নিজের ফিলিংস এক্সপ্রেস করে দিল, তো সে তাকে নিজেও প্রপোজ করে আর গিয়ে এখানে নিজের মা বাবাকে জানিয়েও দেয়। জেনি এখানে খুব খুশি হয়ে যায়, আর বাবা মা তো এখানে একটা সুসংবাদ বা গুড নিউজের সাথে সাথে দ্বিতীয় গুড নিউজও জানাচ্ছিলেন, যা কিম আর জেনির এখানে নতুন বিয়ের হতে চলেছে। আর এরই সাথে এই নাটকটি এখানেই আনন্দের সাথে শেষ হয়ে যায়।